হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা লাইভ ক্লাসে। যে লাইভ ক্লাসটা ক্লাস 8 এর জন্য এবং তাদের জন্য যারা কিনা তোমরা বৃত্তি পরীক্ষা দিবে এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি তোমরা নিচ্ছ। সো তোমাদের এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো বেশি ভালো করতে, মজবুত করতে আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল। যে প্ল্যানটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমাদের উপর আমরা ক্লাস নিব তোমাদের জন্য, এবং সেই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এমসিকিউ গুলো তোমরা দেখে নিবে। সো তারই ধারাবাহিকতায় আমাদের বাংলা আজকের একটা ক্লাস, এবং আজকের ক্লাসটাতে আমি আছি তোমাদের সাথে, তোমাদের সবার প্রিয় লিমন ভাইয়া, এবং তোমাদের আজকে আমি পড়াবো আনন্দ পাঠ। অর্থাৎ আনন্দ পাঠ টপিকটা থেকে আমাদের যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যেহেতু আনন্দ পাঠের গল্পগুলো বিস্তারিতভাবে পড়ছি না, আমাদের টার্গেটটা থাকবে আনন্দ পাঠের বিভিন্ন সৃজনশীল না, আমাদের একটা প্রশ্ন কাঠামো আছে, ওই কাঠামোগুলো সলভ করার সাথে সাথে আমরা তোমাদেরকে গল্পের কিছু সামারিও একটু দিয়ে দিব, বা গল্পের কিছু মূল ভাবগুলো তোমাদেরকে আমি বলে দিব, যাতে করে তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারো। সো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু দেখি কারা কারা জয়েন করেছো আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকে ইউটিউবে আছে, সো তোমরা আসতেছো অনেকে, আমি দেখতে পাচ্ছি চিত্র সূত্রধর যুক্ত হয়েছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকেই। সো তোমরা যুক্ত হতে থাকো। তোমরা ফার্স্ট একটা কাজ করো, কমেন্টে একটু আমাকে জানাও যে আমাকে পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। সো তোমাদের এই তথ্যগুলো আমাকে একটু জানাও, আমি একটু দেখে নেই সারা বাংলাদেশের কোথা থেকে তোমরা যুক্ত হয়েছো। ও আরেকটা কাজ করতে পারো, লাইভটা তোমরা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখতে পারো। অনেকেই হয়তো তোমরা অন্য সাবজেক্ট পড়ছো এখন, সো এই সাবজেক্টটা পড়তে পড়তে তোমরা লাইভটা যদি শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও, তাহলে কিন্তু এটা আর খুঁজতে সমস্যা হবে না। সো লাইভটা একটু শেয়ার করে তোমার প্রোফাইলে তুমি রেখে দাও, যাতে করে আমরা আমরা পরবর্তীতেও লাইভটা আবার দেখে নিতে পারি। আমিও তোমাদের লাইভটা শেয়ার করে রাখি। কারণ কি জানো, কারণ হচ্ছে তোমার অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে যে লিমন ভাইয়া, বৃত্তি পরীক্ষা আমি কিভাবে প্রিপারেশন নিব, আমাকে সাজেশন দেন বাংলা। তো তখন আমি লাইভের লিঙ্কটি ওকে ফরওয়ার্ড করি, যেটা একটু দেখো, তুমি দেখলে তোমার মোটামুটি সাজেশনটা কভার হয়ে যাবে, বা প্রিপারেশনটা কভার হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে। উম্মে হাবিবা মেহেরপুর থেকে যুক্ত হয়েছে। তসলিমা, হ্যালো তসলিমা। ফাতেমা ইয়াসমিন, লিমন ভাইয়া কেমন আছেন? লিমন ভাইয়া ভালো আছে, এবং আরো ভালো থাকবে যদি তোমরা বৃত্তি পরীক্ষাটা ভালো করে দিতে পারো। ওকে, আবু তালহা সৌহার্দ্য চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হয়েছে আরমিন সুলতানা পঞ্চগড় থেকে, ইফতি যুক্ত হয়েছে আমার সাথে, জসিম মিয়া যুক্ত হয়েছে, জসিম মিহা সিলেট থেকে যুক্ত হয়েছে, মারুফা সোহাগী যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে আমার সাথে হামিম চৌধুরী ইফাত, আরো যুক্ত হয়েছে আমার সাথে মোহাম্মদ লুকমান ওয়েলকাম লুকমানকে। লুকমান চলে আসছে আমার সাথে। আছে লাভলি চৌধুরী যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি আফিফ রিয়া আক্তার যুক্ত হয়েছে, তানিশা মুনতাহা। তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, মানে ক্লাসটাতে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট আসতেছে লাইভে, আরো অনেক স্টুডেন্ট আসবে। সো তোমাদের প্রথমে কয়েকটা কাজ একটু করতে হবে, সেটা হচ্ছে তোমরা যারা আজকে ক্লাসটাতে আসো, ক্লাসটা প্রথমে লাইভটা তোমরা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও, যাতে পরে দেখতে পারো, অথবা একটু রিয়্যাক্ট করে রাখবা। কারণ ফেসবুকে তুমি যদি, আমি প্রতিদিন এটা বলতেছি, যদি তুমি এই ধরনের ভিডিওতে একটু থামস আপ দাও বা রিয়্যাক্ট করে রাখো, ফেসবুক অ্যালগরিদম তোমাকে বারবার এই ধরনের ভিডিওই দিবে। ঠিক আছে, শিক্ষামূলক ভিডিও তুমি পাবা। সো এই জন্য এই কাজটা করে ফেলো। আমি একটু তোমাদের লাইভটা শেয়ার করে আসি, তোমরা আমার সাথে লাইভটা একটু শেয়ার করে ফেলো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো। আমি প্রোফাইলে আসলাম, 10 মিনিট স্কুলের পেজে আসছি, আমি দেখতে পাচ্ছি 200-এর উপরে মানুষ এখানে তোমরা চলে আসছো। আমি একটু লাইভটা শেয়ার করে দেই। হ্যাঁ, ওকে। সো আমি নিজেও লাইভটা শেয়ার করে দিলাম এবং লাইভটা একটা রিঅ্যাক্ট করে দিলাম, যাতে করে এরকম লাইভ আমার সামনে অনেক বেশি আসে এবং আমি তোমাদেরকে এগুলা পাস করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে কি পড়তেছে? আজকে আমরা পড়তেছি আনন্দ পাঠ। আনন্দ পাঠের প্রথমে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আনন্দ পাঠের সবগুলো গল্প রিডিং পড়া শেষ কার কার? মনিকা বলো, আনন্দ পাঠের সবগুলো প্রশ্ন কি আমরা, গল্প কি আমরা রিডিং পড়ে ফেলছি? মানে একবার রিডিং পড়ছে, আমার মাথায় একটু আইডিয়া আছে। যদি না পড়া থাকে সেটা আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, সো তোমরা একটু আমাকে বলো যে না ভাইয়া, আমি অমুক অমুক গল্পগুলো পড়ি নাই, বাকি সব গল্পগুলো পড়ছি, অথবা সবগুলো গল্প পড়ে ফেলছি, অথবা ভাইয়া আমি 2টা গল্প পড়ছি মাত্র, অথবা ভাইয়া আমি এই গল্পটা পড়ছি। সো তোমাদের ওভারঅল কন্ডিশনটা আমি জানতে চাই। হ্যাঁ, সো প্রত্যেকটা গল্প পড়ছে এরকম আছে কিনা এটা একটা আমাকে বলো। এই যে একজন বলছে, রিয়া আক্তার বলছে সবগুলো পড়া আছে, কিন্তু কয়েকটা আছে আমি বুঝি না। ঠিক আছে, যেগুলো বুঝো না ওগুলোর উপর আমি আজকে দেখাই দিব না, তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিও। খাদিজা তু কুবরা আছে, একটা শুধু পড়ি নাই, কোনটা পড়ো নাই? ওকে, এটা একটু জানাও আমাকে। মারুফা সবগুলো পড়া আছে, হাসি খুশি সব পড়া আছে আমি দেখতে পাচ্ছি।
আমি দেখতে পাচ্ছি মানসুর আলী সব পড়া হয়েছে বলতেছে, আব্দুল্লাহর মা, ওকে, আব্দুল্লাহ আরমান, সরি, আব্দুল্লাহ আরমান বলেছে সব পড়েছে। মিসকাত হাসান সাহি বলতেছে সব পড়ছে। ওকে ওকে, সো তোমরা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামেরই মনে হয় তোমাদের প্রিপারেশনটা ভালো, মানে তোমরা গল্পটা যেহেতু ফাইনাল পরীক্ষা হয়েছে, সো তোমাদের সবাই পড়তে হয়েছে। তীরন্দাজটা বুঝি নাই, বিনতে চৌধুরী, তীরন্দাজে আমরা অনলাইন ব্যাচের আমার স্টুডেন্টরা আছে, ওরা তীরন্দাজ সব পারে। কারণ কি জানো, তীরন্দাজের একটা ফ্যামিলি ট্রি আছে, একটা পরিবারের একটা কাঠামো আছে। তীরন্দাজের ওই কাঠামোটা যারা বুঝে তারা পারে, ঠিক আছে। তীরন্দাজে যদি তুমি ফ্যামিলি, কার বাচ্চার নাম কি, কে কার ভাস্তে, কে কার চাচা, কে কার বাবা, এই নামগুলো যদি তোমার মনে রাখতে পারো বা স্ট্রাকচারটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি তীরন্দাজে উত্তর করতে পারবা। চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিই। আনন্দপাঠ বইটা একটু বের করতে হবে, আনন্দপাঠ বইটা একটু বের করে ফেলতে হবে। আনন্দপাঠ বইটা বের করো, আমার এখানে আমি আনন্দপাঠ বইটা আমার বের করা আছে, আনন্দপাঠ বইটা একটু তোমরা বের করতে হবে, ঠিক আছে। ইয়েস, 300 হয়ে গেছে আমাদের লাইভের ভিউ, আমাদের ভিউয়ার্স 300 মানুষ আমরা একসাথে আজকে ক্লাস করতেছি এবং 300 জনই আমরা একসাথে বৃত্তির প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, প্রথমে একটু ক্ল্যারিটি দেই যে লিমন ভাই, আমরা কেন এই জিনিসগুলো আবার রিভিশন দিচ্ছি। বৃত্তি পরীক্ষা কি এ প্লাস পাওয়া? না, বৃত্তি পরীক্ষা কিন্তু শুধু এ প্লাস পাওয়া না। তুমি যদি শুধু এ প্লাস পাওয়ার জন্য পড়ো, তোমার এই ক্লাস রিভিশন ক্লাসগুলো দরকার নাই। বাট এখন তুমি যদি বৃত্তি পেতে চাও, বৃত্তিতে কিন্তু শুধুমাত্র এ প্লাস পেলে হয় না। বৃত্তিতে তোমার এ প্লাস এবং 90+ মার্কস তোমাকে এনশিওর করতে হবে, এবং 90+ পেলেও হবে না। যত বেশি তুমি এনশিওর করতে পারবা, তত বেশি তোমার জন্য ভালো, ঠিক আছে। তো তোমাদের দেখো কমেন্টে একটা লিংক দেওয়া আছে যে বৃত্তি পরীক্ষার সাজেশন এবং রেকর্ডিং যদি তোমরা পেতে চাও, তাহলে কমেন্টের ওই ফর্মটা ফিল আপ করে ফেলো। কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করলে মোটামুটি তোমরা সাজেশন গুলো কিন্তু গ্যাদার করতে পারবা। আচ্ছা, এবার আসলে আমরা শুরু করে দিই আমাদের প্রিপারেশনটা। ফার্স্ট কোশ্চেন, প্রথমদের জন্য ফার্স্ট কোন প্রশ্নগুলো পড়তে হবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন বের করে ফেলছি। দেখো, প্রথম প্রশ্ন কাকতারুয়া গল্প থেকে আসছে। কাকতারুয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো। কাকতারুয়া গল্পটা পড়ছো না? এটা সব থেকে সহজ, বাট সহজ হলেও আরেকটা কথা হচ্ছে, এটা সহজ হলেও এটা মূলত আমাদের কাকতারুয়ার ভাবার্থটা অনেক জটিল। জটিল মানে তোমাকে বুঝিয়ে লিখতে হবে, আদারওয়াইজ তোমার মানে টিচার তোমাকে মার্কস দিবে না, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র ভূত ভূত দেখছে, এটা কিন্তু মূল ভাব না, মূল ভাবটা কিন্তু আলাদা। আমার কথাটা বুঝছো? সো এই যে কাকতারুয়ার যে একটা মূল ভাব আছে, ওই ভাবটা তোমাদেরকে একটু আলাদা করে বুঝতে হবে। তীরন্দাজটাকে সহজে বুঝাই দিবেন। দেখো আজকের ক্লাসে তো তীরন্দাজ গল্পটা অনেক বড়, এত বড় গল্প তো আমরা আজকের ক্লাসে পড়াতে পারবো না। সো তোমাদের অনলাইন ব্যাচের যে রেকর্ডিংটা আছে, সেই রেকর্ডিংটা তোমরা দেখতে পারো, এখানে তোমার একটা ফর্ম দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে খুঁজে দেখতে পারো। আর আজকে আমরা প্রশ্নগুলো উত্তর দিব, সো প্রশ্নগুলো একটু আমার সাথে দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যথাসম্ভব চেষ্টা করব, প্রশ্ন যখন ব্যাখ্যা করবো তখন আমি একটু সম্পর্কটাও বা একটু গল্পটাও যত সম্ভব ব্যাখ্যা করে দেওয়া যায়। আচ্ছা, চলো শুরু করা যাক। কাকতারুয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো। আমি যদি একটু আগাই, কাকতারুয়া গল্পের যে শিক্ষণীয় দিকটা, এই শিক্ষণীয় দিক আসলে অনেকগুলো, ঠিক আছে। আমার মতে এটা অনেকগুলো হতে পারে। এখানে একটা হচ্ছে, এখানে তুমি যে কুসংস্কার আছে, তুমি যে ভূতের কথা বলছো, ওই ভূত এটা একটা অবশ্যই একটা দিক, ভূত না, ভূতের কুসংস্কারের কথা এখানে বলে নাই। এখানে কিসের কুসংস্কারের কথা বলছে? এখানে বলছে এই যে মানুষকে যে মিথ্যা অপবাদে একজন ওঝা দিয়ে ওই যে বের করে দেওয়া হয়েছিল বাড়ির চাকরকে, ওকে চোর প্রমাণ করে ওকে যে বের করে দিয়েছিল। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা হচ্ছে মূলত এই গল্পের মাধ্যমে জানতে পারি। সো এই জিনিসটা আমরা এখানে সুন্দর করে দেখতে পারি, বুঝতে পারছো? বাট তারপরে তোমাদের জন্য আমি উত্তরটা একটু লিখে নিয়ে আসছি, উত্তরটা আমরা লিখে নিয়ে আসছি। দেখো উত্তরটা একটু, আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা দেখি এই উত্তরটা একটু কি লেখা আছে, আমি তোমাদেরকে একটু পড়েও দেই। সেটা হচ্ছে কাকতারুয়া গল্পের শিক্ষণীয় দিকটি হলো, এই যে আমি তোমাদেরকে বারবার বলি না, উত্তর যখন দিবা প্রথম লাইনে যত বেশি সম্ভব উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। কাকতারুয়া গল্পের শিক্ষণীয় দিকটি হলো চোর ধরার কাজে ওঝার সাহায্য নেওয়ার মতো কুসংস্কার পরিহার করা। সো কুসংস্কার মানে হচ্ছে ওঝা যে বলতেছে যে তোমার চুরিটা অমুক করছে এবং ওকে পানিশ করতে হবে, এই জিনিসটা আসলে তোমার কাকতারুয়া গল্পে ভালো করে বলছে।
ঠিক আছে। সো এখানে তুমি এটা এটা তোমরা এখানে লিখবা, বাট এখানে মনে রাখবা এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে তখন কিন্তু তোমাকে স্টোরিটা বলতে হবে, তোমাকে স্টোরিটা এখানে ডেভেলপ করতে হবে। সো এই স্টোরিটা নিয়ে তোমরা বলতে পারো যে আমাদের এই কুসংস্কারগুলোর মানে আসছিল কোথা থেকে, ওদের কোন সিচুয়েশনের পরে এই কুসংস্কারটা আসলো। এটা মনে করো আমাদের মনে করো কাকতাড়ুয়া গল্পে ঘড়িটা হারায় গেল, ঘড়িটা হারায় যাওয়ার পরে ঘড়িটা আলমারির তলে পড়ছিল, সেই ঘড়িটা পরবর্তীতে ওরা খুঁজে না পেয়ে আলমারির তলে ঝাড়ু না দেওয়া হয়, এই কারণে ওটা খুঁজে পায় নাই। ঠিক আছে, ওকে। আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, কি কি কমেন্ট করতেছো তোমরা। ঠিক আছে, ওকে। সো এখানে তোমরা স্টোরিটা সুন্দর করে লিখতে পারো, এবং তোমরা এই প্রশ্নটা আসুক আর না আসুক তোমাদের এখানে মূলত লিখতে হবে যে শিক্ষণীয় দিকটার সাথে এটা বিভিন্ন আঙ্গিকে দিতে পারে, যে আমরা এখান থেকে কি জানতে পারি, আমরা এটা কি করতে পারি। সো এই ধরনের জিনিসগুলা। ওকে, সো এই যে কাকতাড়ুয়া গল্পের প্রথম কোশ্চেনটা আমরা দেখলাম, এটা বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা আমরা একটু দেখি। গল্পে উল্লেখিত পরিবেশ, সময় এবং আবহাওয়ার বর্ণনা দাও। আচ্ছা, এটা এটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, এই কাকতাড়ুয়া গল্পে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে একটা যে ভুতুরে পরিবেশটা তৈরি হয়েছিল, ওই ভুতুরে পরিবেশটা তৈরি হওয়ার সময় লেখক কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিল। সো ওই ব্যাখ্যাটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, যে তোমাদেরকে লিখতে হবে যে ওখানে মাঘ মাস ছিল, চারিপাশে ধুধু পরিবেশ ছিল, এবং ওই ধুধু পরিবেশের মধ্যে গাড়িটা কোথায় নষ্ট হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, সো এটা তোমরা একটু লিখবা। সো এখানে আমরা একটু দেখি গল্প উল্লেখিত পরিবেশটা সম্পর্কে কি কি বলছে। সো কাকতাড়ুয়া গল্পে উল্লেখিত পরিবেশ, সময় ও আবহাওয়া সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। কাকতাড়ুয়া গল্পে উল্লেখিত সময়টা হলো মাঘ মাস। আমি তোমাদেরকে প্রথমে বলছি মাঘ মাসটা সম্পর্কে এখানে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ তখন শীতকাল ছিল, এবং শীতকালে পেট্রোল যখন ফুরিয়ে গেল, মৃগাঙ্ক বাবুর গাড়ি যেখানে থামে তার নাম ছিল পানাগড়। তবে পানাগড় বন্দর থেকে স্থানটি ছিল 3 মাইল দূরে, অর্থাৎ যেখানে তারা যাবে সেখান থেকেও 3 মাইল দূরে তাদের গাড়িটা নষ্ট হয়। এবং এই গাড়িটা নষ্ট হওয়ার কোথায় নষ্ট হয় আমরা একটু দেখি। যে চারিদিকে শুধু ধুধু মাঠ, আর তাদের গাড়ি এসে পৌঁছেছে দুপুর 3:30টায়। এই সময় গ্রামের মানুষ গোসল খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেয়, তাছাড়া এলাকাটি দুর্গম হয়, লোকজন নেই। সো এই জিনিসগুলা তোমরা এখানে মোটামুটি ভাবে যে লোকজন নাই এবং পরিবেশ যে কতটা ভয়াবহ ছিল, যেমন ধরো এই যে কুড়ে ঘরে তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া, ঠিক আছে, তাই ধান কাটা শেষ হয়ে গেছে। এটি রাস্তার পূর্ব পাশের দিকে আরো দূরে এক সারি তাল গাছ আছে, এই তাল গাছগুলোকে তুমি একনলেজ করতে পারো। তারপর মনে রাস্তা থেকে 40-50 হাত দূরে একটি পুকুর রয়েছে, তাতে পানি তেমন নেই। সে এই যে যতগুলো ব্যাখ্যা এখানে ছিল, বাবলা গাছ কোথায় আছে, কোথায় তেঁতুল গাছ আছে, কোথায় কাকতাড়ুয়াটা দাঁড়িয়েছিল, ঘরগুলো কেমন ছিল, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করতে দেখতেছি। সূর্য যত অস্ত যাচ্ছিল, এই সূর্য যত অস্ত যাচ্ছিল, এই অস্ত যাওয়ার শুরু থেকে এটা আস্তে আস্তে পরিবেশটা কিন্তু আরো বেশি ভয়াবহ হচ্ছিল, ঠান্ডা বাতাস বেড়ে যাচ্ছিল, একটু ভূতের পরিবেশে হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এই পরিবেশটা মোটামুটি লিখতে পারবো। এবার চলো সেকেন্ড প্রশ্নটায় চলে যাই। ঠিক আছে, ফার্স্টে কাকতাড়ুয়া গল্পটা কিন্তু আমরা দেখলাম। তো এখানে আরো কিছু অ্যাডিশনাল তথ্য একটু মনে রাখবা। কাকতাড়ুয়া গল্পে কিন্তু আমরা দেখছি যে ওখানে
তোমার আস্তে আস্তে সময় যত গেছে কাকতাড়ুয়া গল্পটা কিন্তু অনেক বেশি, প্রথমে একটু গল্পটা খুব বেশি গল্পের চরিত্রের মধ্যে ঢুকতেছিল না। ফার্স্টে বলতেছিল কি কি ঘটতেছে, ঘটনাগুলো একটু ফান ছিল, যে পেট্রোল আনতে ভুলে গেছে, তারপর হচ্ছে সে একটু ঝিমটি লাগতেছে, একটু ভয় ভয় দেখাচ্ছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি আস্তে আস্তে স্টোরিটা একটা প্র্যাকটিক্যাল ঘটনার দিকে গেছে, যে একজন যে লোকটা আসছে অভিরাম, সে অভিরাম এসে স্টোরিটা বলতেছে যে কেন তাকে ভুলভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং তার পেটের পীড়ার কারণে সে তো মারা গেছে, একজন মানুষ কিন্তু মারা গিয়েছিল এই গল্পটাতে। তো এই গল্পটাতে কিন্তু আমরা এই প্রথম যে ঘটনাগুলো আছে ঘটনাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখি। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। চাকরি চলে যাওয়া অভিরামের জীবনে কিরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো, কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। এগুলো কিন্তু আমার বিভিন্ন সময় আমি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখেছি, এবং তোমাদের এই গল্পটাও তোমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে। চাকরি চলে যাওয়া অভিরামের জীবনে কিরূপ প্রভাব ফেলে। অভিরাম হচ্ছে যে বাসার যে চাকর, যাকে ওঝা ডেকে যাকে যে বের করে দিল, ও হচ্ছে তোমার চাকরিটা চলে যায়, ও হচ্ছে অভিরামের কথা বলতেছে এখানে। ঠিক আছে, এইবার আসো দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। সো এখানে আমাদের আমি দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত পরিচয়ের কথা বলছে। সো আমরা একটা একটা করে স্টোরিতে যাওয়ার চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে চাকরি চলে যাওয়া অভিরামের জীবন কিরূপ প্রভাব ফেলে। অভিরামের জীবনে কিরূপ প্রভাব ফেলে। অভিরামের জীবনে ফার্স্টে এই অভিরামকে যখন চাকরি থেকে বের করে দেওয়া হয়, গল্পটা কি মনে আছে? গল্পটা কি মনে আছে? গল্পটাতে বলছিল কি, অভিরাম যখন ঘড়িটা হারায় যায়, ঘড়িটা হারানোর পরে আমাদের মৃগাঙ্ক বাবুর যে বাবা ছিলেন তিনি অনেক বেশি কুসংস্কার আচ্ছন্ন ছিলেন, এবং তিনি কুসংস্কারই অনেক বেশি বিশ্বাস করতেন। ওঝা যখন বললেন যে এরকম এরকম জিনিস হচ্ছে, তখন আমাদের ওঝা যখন বললেন এরকম এরকম জিনিস হচ্ছে, তখন কিন্তু সে এটাকে বিশ্বাস করলেন, এবং বিশ্বাস করে এই যে চাল টাল দিয়ে যে দেখে না, এটা যখন সে দেখলো, দেখে সে পরবর্তীতে ওকে বের করে দিলেন। এত বছর ধরে কাজ করছে একটা মানুষ, তাকে বের করে দিলেন। এই যে বের করে দেওয়াটা, এই বের করে দেওয়ার ফলে তার লাইফের উপর কি প্রভাব, তার যে সাংসারিক জীবন চালানো, টাকা পয়সা দিয়ে তার পীড়া দূর করা, এই পীড়া দূর করার ঘটনাগুলো বা এই জিনিসগুলো আস্তে আস্তে তার সামনে আরো বেশি সমস্যা হিসেবে চিহ্নিত হলো। সো এইটাকে আমাদের কিন্তু খুব ভালো করে চিত্রায়িত করতে হবে। 3 মার্কের জন্য আমরা কি কি লিখতে পারি আমরা একটু দেখি। চাকরি চলে যাওয়া অভিরামের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। কাকতাড়ুয়া গল্পের অভিরাম একজন বিশ্বস্ত চাকর, সে খ্যাতনামা সাহিত্যিক মৃগাঙ্ক বাবুর বাড়িতে কাজ করত। 20 বছর সে বিশ্বস্ততার সাথে কাজ করেছে। একদিন মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া স্বর্ণের ঘড়িটি হারিয়ে যায়। সকলে অভিরামকে সন্দেহ করে এবং ওঝা ডেকে কুলোয় চাল ছুঁড়ে প্রমাণ করে দেয় যে সেই চোর। এটা কিন্তু ভুয়া কথা, সে কিন্তু আসলে চোর ছিল না। ঠিক আছে, চুরির অপবাদে অভিরামের চাকরি চলে যায়। তারপর আর সে কোথাও কাজ করেনি, কারণ তার কঠিন রোগ হয়। তার টাকা পয়সাও ছিল না, উদুরি রোগে বা পেটের রোগে ভুগতে থাকে সে। ঔষধপত্র জোগাড় করার সামর্থ্য তার ছিল না, এবং এই কারণে সেই পেটের পীড়ায় পরবর্তীতে সে মারা যায়। মৃত্যুর অনেকদিন পর প্রমাণিত হয় যে সে চোর ছিল না, কেননা ঘড়িটি আলমারি খোলার সময় নিচে পড়ে গিয়েছিল। ফলে বিনা অপরাধে বিনা চিকিৎসায় ভুগে মরতে হয় অভিরামকে। এই যে প্রমাণটা কিন্তু হয় না। ঠিক আছে, এটা কিন্তু হয় না। আচ্ছা, সো এবার আমরা যে পরবর্তী প্রশ্ন, তোমরা 3 মার্কের জন্য মোটামুটি এতটুকু লিখলেই হবে। এবার একটু আমরা 7 মার্কের প্রশ্নটা দেখি। কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। সো এই পরিচয়গুলোতে তোমরা যারা বলতেছো লিমন ভাই এত ছোট করে লিখলে তো আমাকে মার্কস দিবে না, তো তোমাদেরকে আমি বলতেছি তোমরা চরিত্রগুলোকে চাইলে আরো বেশি তোমরা হচ্ছে বড় করতে পারো। কিভাবে বড় করতে পারো একটু দেখা যাক। কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা একটু দেখি, ফার্স্টে এইটুকু আগে পড়ি। কাকতাড়ুয়া গল্পের প্রধান চরিত্র মৃগাঙ্ক বাবু। এখানে তুমি মৃগাঙ্ক বাবুকে নিয়ে একটা বিরাট অংশ তুমি লিখতে পারো, যে মৃগাঙ্ক বাবুর তিনি খ্যাতনামা সাহিত্যিক ছিলেন, তিনি বিভিন্ন পত্রিকায় তার লেখা বের হয়। তারপর সম্প্রতি তাকে দুর্গাপুর ক্লাব থেকে একটা সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা নিয়ে ফেরার পথে তিনি পুরোনো দিনের একটি উদ্ঘাটন করেন। চাকর অভিরামকে তারা চুরির দেয় যে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখানে তুমি আরেকটা জিনিস লিখতে পারতা, যে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সে কিরকম পরিমাণে হচ্ছে আপসেট ছিল। এই ধরনের ঘটনা তোমরা এখানে তুলতে পারো। সম্প্রতি তাকে দুর্গাপুর ক্লাব থেকে সম্মাননা দেওয়া হলো, এবং পূর্বের চাকর অভিরামকে তারা চুরির দেয় যে বাড়ি থেকে বের করে দিল,
অভিরাম ছিল নির্দোষ। বিশেষ মুহূর্তে বিশেষ পরিবেশে অবচেতনে তিনি এই সত্যের সন্ধান পেয়েছেন। এই যে অবচেতনে তিনি কিভাবে পাইছে এটাও তোমরা এখানে লিখে লিখে বড় করতে পারো। তিনি অনুশোচনা দগ্ধ হয়েছেন এই ঘটনা থেকে ভবিষ্যতে কোনো জিনিস হারানো গেলে তিনি আর এমন কুসংস্কারের আশ্রয় নেবেন না বলে তিনি শপথ করেছেন। সেখানে কিন্তু আমরা মৃগাঙ্ক বাবু সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমরা এখানে পাচ্ছি যে মৃগাঙ্ক বাবুর এই যে বিশ্বাসটা, তার বিশ্বাসটা কেমন ছিল, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কি ছিলেন, তিনি কোথা থেকে কোথায় যাওয়ার সময় সত্যটা তিনি আবিষ্কার করেছেন, এটা তিনি এখানে লিখতে পারে। আচ্ছা, এবার একটু আমরা দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। কাকতাড়ুয়া গল্পের বিশ্বস্ত চরিত্র অভিরামকে নিয়ে তুমি আবার লিখতে পারো। ঠিক আছে, এখানে তুমি অভিরামকে নিয়ে লিখতে পারো যে অভিরাম হচ্ছে, ভাই এত ছোট করে লিখতে হবে, কই ছোট লিখতেছি, তুমি দেখো না এটা কত বড়, এটা 1 পৃষ্ঠা 1 পাশ। এটা দ্বিতীয় স্লাইডে আমি দেখাচ্ছি যে অভিরাম সেই মৃগাঙ্কবাড়ির পুরাতন চাকর, 20 বছর পর্যন্ত সে খুবই বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করছে। কিন্তু মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া স্বর্ণের ঘড়ি খুঁজে না পেয়ে সবাই অভিরামকে, তুমি এখানে অভিরামের চরিত্রটা বলো, অভিরাম কতদিন ধরে কাজ করছে এবং সে কতটা লয়াল ছিল, সে কিভাবে কিভাবে এখানে হচ্ছে অনেক বেশি সমস্যা, কিভাবে হচ্ছে অনেক বেশি সার্ভিস দেওয়ার পরে, এতদিন কাজ করার পরে সে হঠাৎ করে তার যে স্বর্ণের ঘড়িটা হারায় যাওয়ার পরে তাকে দোষ দেওয়া হয় এবং পরবর্তীতে তার চাকরি চলে যায়। চাকরি চলে গেলে ঔষধপত্র কেনার জন্য তার কাছে টাকা থাকে না, এবং টাকা যখন থাকে না তখন ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আমাদের মৃগাঙ্ক বাবুর যে চাকর অভিরাম, সে আস্তে আস্তে পেটের পীড়ায় মারা যায়। তো এই যে অভিরামের স্টোরিটা, তুমি অভিরামের স্টোরিটা এখানে লিখতে পারো। এরপর তুমি কাকতাড়ুয়া গল্পের মৃগাঙ্ক বাবুর বাবাকে নিয়ে তুমি লিখতে পারো। বাবাকে নিয়ে তুমি একটা বিরাট পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা তুমি লিখে নিয়ে আসতে পারো। মৃগাঙ্ক বাবুর বাবা ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন মানুষ। কুসংস্কার কি এটা তুমি যুক্ত করতে পারো। কুসংস্কার হচ্ছে যেটা বিজ্ঞান মনস্ক কথাবার্তা না, এগুলোকে বিশ্বাস করা, ঠিক আছে, যেগুলোর কোনো ভিত্তি নাই এগুলোকে বিশ্বাস করা, এই ধরনের কথাবার্তা গুলোকে বলা হয় কুসংস্কার। সেই যে কুসংস্কার গুলো আছে, এই কুসংস্কার গুলোর প্রতি তার বাবা কতটা অ্যাক্টিভ ছিলেন এবং তার বাবা কিভাবে চিন্তা করতেন, তার বাবা চিন্তা যে করতেন এই চিন্তাটাকে বাস্তবায়ন করে অভিরামকে কিভাবে শাস্তি দিয়েছিলেন, এই ঘটনাগুলো তোমরা একের পর এক এখানে লিখতে পারো। তিনি তার 20 বছরের পুরনো চাকরকে ঘড়ি চুরির দায়ে সন্দেহ করেন। অভিরাম অস্বীকার করলেও তিনি তা মেনে নেন না। চোর শনাক্ত করার জন্য তিনি ওঝা ডেকে নিয়ে আসেন। এই যে তার মানে তার বাবা ওঝাকে বিশ্বাস করতেন, এটা তার বাবার একটা পরিচয় হতে পারে। তারপর হচ্ছে ওঝা কুলোয় চাল ছুড়ে দিয়ে অভিরামকে চোর প্রমাণ করলে তিনি তা বিশ্বাস করে অভিরামকে চাকুরিচ্যুত করেন। কাকতাড়ুয়া গল্পের মৃগাঙ্ক বাবুর নতুন চাকর সুধীর, সে বেখেয়ালি গাড়ির পেট্রোল পরীক্ষা করতে বললেও সেটা করেনি। সো এখানে আমরা পরবর্তী আরেকটা চরিত্রের দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সুধীর। এই সুধীরকে নিয়েও তোমরা লিখতে পারো। কি লিখতে পারো একটু বিবেচনা করো। সুধীর ছিল হচ্ছে বেখেয়ালি একজন মানুষ, যে প্রথমত কথা পুরো ঘটনাটা ঘটছে হচ্ছে সুধীর ও যে পেট্রোলটা দেখার কথা, পেট্রোলটা কিন্তু সুন্দর করে ভরে নাই এবং পরীক্ষা সে করে নাই, ফলে মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে গেছে। সো ও একটা কি বলবে, এটা অকাল কুষ্মান্ড বলতে পারো তুমি। তাছাড়া সুধীর দায়িত্ব ঠিকভাবে পালন করে না, ঘরদোর ঠিক মতো ঝাড়ু দেয় না। মৃগাঙ্ক বাবুর অবচেতনে, মানে যে ভূত আসছে বা ভূতের যে কল্পনাটা অবচেতনে যেটা আসছে, সে অবচেতনের চিন্তাটা ঠিক মতো, অবচেতনের চিন্তার মধ্যে সে দেখে যে ঠিক মতো ঝাড়ু দিতে পারে নাই, এই জন্য আলমারির তলের থেকে সে ঘড়িটা পায় নাই। ফলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনন্দ পাঠের এই প্রশ্নটাতে তোমরা অনেকগুলা চরিত্রকে 1 2 3 4 করে লিখতে পারো। ঠিক আছে, তো এগুলা তোমরা মোটামুটি লিখবা। আচ্ছা, এবার আমরা চলে যাবো আমাদের 3 নাম্বার গল্পে, 3 নাম্বার প্রশ্নে। বলো এই প্রশ্নটা কোত্থেকে আসছে? এই প্রশ্নটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন? কারণ এই প্রশ্ন থেকে আমরা পরীক্ষায় আসতে দেখি। এখন দেখো, যে প্রশ্নগুলো যত জটিল, ওই প্রশ্ন থেকে ওই যে গল্পটা যত জটিল, সো ওই গল্পটা থেকে তত বেশি তত কম প্রশ্ন আছে। হ্যাঁ, যেটা যত বুদ্ধিবৃত্তিক, মানে যত বেশি সহজ আমার কাছে মনে হয়, যেটা থেকে আসলে অনুধাবন করার অনেক কিছু আছে, ওগুলো থেকেই মূলত তোমার প্রশ্নগুলো আসবে। সো এই নয়াপত্তন থেকে, নামটা বলেই দিলাম, তোমরা অনেকেই বলতেছো অলরেডি, নয়াপত্তন থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি থাকবে। নয়াপত্তন থেকে কেন বেশি আসবে? কারণ নয়াপত্তনে আমরা একটা চমৎকার গ্রামীণ একটা কোলাবোরেশন দেখতে পাই। মানে কি ভাইয়া? আমরা দেখেছি যে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য একজন মানুষ কি পরিমাণে ত্যাগ স্বীকার করতে পারে, কি পরিমাণে কাজ করতে পারে, ঠিক আছে। সো তার যে কাজ করতে চাওয়া এবং
সে যে স্কুল তৈরি করবে এবং বিভিন্ন জায়গায় জায়গায় সে যায়, আমরা কিন্তু পড়েছি বিভিন্ন জায়গায় জায়গায় সে যায় এবং অনেক জায়গা থেকে সে রিজেক্টেড হয়, অনেক জায়গা থেকে সে রিজেক্টেড হয়। অর্থাৎ রিজেক্টেড হয় মানে কি, তাকে কেউ টাকা দিবে বলছে, টাকা দেয় না। স্কুল করার জন্য একটা জমি দেয়, কিন্তু স্কুল করার জন্য সাপোর্ট গুলো তাকে দেয় না। তো সাপোর্ট গুলো যখন দেওয়া হয় না, তখন কি হয়, একটা ঘটনা ঘটে, তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা এটা তৈরি করবে। বুঝতে পারতেছি? সো এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, বা আমাদেরকে এই প্রশ্ন এটা খুব ভালো করে পড়তে হবে। এখন ক এর জন্য কত পেজ, খ এর জন্য কত পেজ, ভাই এটা কোনো পেজ গুনে হয় না, এটা তোমার হাতের লেখার উপরে। বাট আমি যদি ছোট ছোট করে লিখি, আমি বলবো কটা আমি লিখবো 1 পৃষ্ঠা, 3 মার্কের জন্য 1 পৃষ্ঠা, বা ওই পৃষ্ঠা 2 লাইন 3 লাইন গেলে হবে। আর খ নাম্বার 7 পৃষ্ঠার 7 নাম্বারের জন্য আমাকে 3 পৃষ্ঠা লিখলে আমার জন্য ভালো। ঠিক আছে, মিনিমাম 3 পৃষ্ঠা তোমাকে লিখতে হবে না, এপিটোপিট করে এরকম 1 2 3 এভাবে 3 পৃষ্ঠা লিখলে আমার মনে হয় আইডিয়াল কেস, তোমার জন্য এটা ভালো। তো আসো আমরা একটু প্রশ্নের দিকে আস্তে আস্তে ঢোকা শুরু করি। যাও স্কুল আমরাই দিব, কে এবং কেন এই কথাটি বলেছে? যাও স্কুল আমরাই দিব, কে এবং কেন এই কথাটি বলেছে? স্কুল আমরাই দিব, এই যে স্কুল আমরাই দিব, এই কথাটা কেন বলছিল? এই কথাটা বলছিল হচ্ছে গ্রামের মানুষজন। কে বলছে আমরা নামটা দেখব। গ্রামের মানুষজন এই কথাটা বলছিল কারণ কি, তারা যখন স্কুলটা দিবে তাদের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য, আহ তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে জমিদার ছিল জুলু, সে জুলুও কিন্তু টাকা পয়সা দিতে চায় নাই। দিছে হয়তো, আগে করতে চাইছে, বাট এখন ব্যস্ত হয়ে পড়ছে, এখন সে করতে পারতেছে না। তারপর যাদের কাছেই যায় তো সেখান থেকেই ফিরে আসে, এবং ফিরে আসার পর একটা পর্যায়ে তারা আলোচনা করতেছিল যে স্কুলটাকে আদৌ প্রয়োজন আছে, স্কুলটাকে আদৌ প্রয়োজন আছে। তো তখন কিন্তু স্কুলটার প্রয়োজন তারা উপলব্ধি করতে পারে। একটা পর্যায়ে মনে করো আমরা অশিক্ষিত আছে, আমাদের ছেলে মেয়েরা কি অশিক্ষিত থাকবে? তো সেই অশিক্ষিতের থাকবে কিনা এই চিন্তা থেকেই তারা বলছে যে যাও, কারো সহযোগিতা লাগবে না, স্কুল আমরাই দিব, মানে আমরা স্কুল দিয়ে দিব। তারপর আমরা দেখছি তারা বানানোর সময় স্লোগান দিছে, সেই স্লোগানগুলো ডায়লগ আমরা এখানে পড়বো। জুলু চৌধুরী চরিত্রের স্বরূপ মূল্যায়ন করো। জুলু চৌধুরী চরিত্রের স্বরূপ, জুলু চৌধুরী চরিত্রের যে স্বরূপ, মানে চরিত্রের যে চিত্রটা, এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো ফার্স্টে যাও স্কুল আমরাই দিব, এটা একটু আমরা পড়ি। যাও স্কুল আমরাই দিমু, বুড়ো হাসমত নিজেদের পরবর্তী প্রজন্মের শিক্ষিত হওয়ার কথা ভেবে এই কথাটি বলেছেন। এই বুড়ো হাসমত বলেছেন যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা শিক্ষিত হই আর না হই, আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত হইতে হবে। সেই যে শিক্ষিত হওয়ার একটা প্ররোচনা বা চিন্তা, এই চিন্তাটা থেকেই কিন্তু আমরা দেখতে পাইছি, আচ্ছা এই চিন্তাটা থেকে কিন্তু আমরা দেখতে পাইছি যে যাও স্কুল আমরাই দিব। আচ্ছা ভাইয়া, এই প্রশ্নগুলো কি কোথাও আছে? হ্যাঁ, এই প্রশ্নগুলো অনেক জায়গাতেই আছে, বাট এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমার কিন্তু আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করিয়ে দেওয়া। প্রশ্ন তো অনেক আছে, বিভিন্ন গাইডেও তোমরা অনেক প্রশ্ন পাবা, বিভিন্ন বইতে অনেক প্রশ্ন পাবা, কিন্তু প্রশ্নগুলোর মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং তোমাদের আজকে শুধুমাত্র প্রশ্ন দেখলে হবে না, প্রশ্নের ধরন, কোন ভাবার্থ থেকে বেশি প্রশ্ন আসে এইটা তোমাকে চিহ্নিত করতে হবে। মানে খালি প্রশ্ন উত্তর পড়লে হবে না, কোন ভাব থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে ওই ভাবটা তোমাকে বুঝতে হবে। প্রশ্ন মুখস্থ তোমাকে আমি করাইতে আসি নাই, এই প্রশ্ন মুখস্থ করতে হবে না, বাট প্রশ্নের ভাব থেকে প্রশ্ন আসলে সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? সো বুড়ো হাসমত বলছে যে যাও স্কুল আমরাই দিমু। সোনু পণ্ডিত হচ্ছে আমাদের হিরো, হ্যাঁ, গল্পের যে হিরো ছিল। সোনু পণ্ডিত সাহায্য না পেয়ে গ্রামে ফিরে এলে প্রথমে অনেকেই স্কুল তুলে ফেলার কথা ভেবেছিল। তকুশেক ও সোনু পণ্ডিতের কথায় সবার বোধ জাগে, কেননা বর্তমান যুগ শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তির যুগ। এ যুগে শিক্ষিত না হওয়া মানে পিছিয়ে থাকা। বুড়ো হাসমত সেই কথা বুঝতে পারে, ছেলে দুটো ও বাচ্চা নাতিটাকে অনেক আশা নিয়ে সে স্কুলে পাঠিয়েছিল। তার আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাছারির পিয়ন হতে পারবে ওরা। তার মানে ওদের চিন্তাটা কিন্তু অনেক মানে খুবই ক্ষুদ্র ছিল। ওরা চিন্তা করতো ওরা চিন্তা করতো যে মানে বড় কিছু, আমি যেমন চিন্তা করি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব, তোমাদের মধ্যে অনেকেই তোমরা চিন্তা করো বড় হয়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, চিন্তা করো কিনা? সেই যে তোমরা চিন্তা করতেছো, এই চিন্তাটার থেকে ওদের চিন্তাটা অনেক ক্ষুদ্র। ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা চিন্তা করে না, ওরা চিন্তা করে একটা স্কুল যদি হয় ওই স্কুলে পাঠানোর পর আমি একটা পিয়ন হইতে পারবো। হ্যাঁ, সো এই চিন্তাটা তারা করতো। সেই আশা ধুলোয় মিশিয়ে দিতে দেওয়া যায় না, গভীরভাবে সেই কথা ভাবছিল বুড়ো হাসমত। তার মনের কোণে যেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে ছেলে, বা ব্যর্থতা দেখা যাচ্ছে, এবং ছেলের সেই স্বপ্ন সে দেখতে পাচ্ছে যে সে স্বপ্নটা ব্যর্থ হয়ে যাবে। তাই বৃদ্ধ হাসমত সোনু পণ্ডিতের দলে যোগ দেয়। সকলে মিলে গায়ে খেটে তারা স্কুল প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হয়।
আলোচ্য উক্তিটিতে হাসমতের সেই মনোভাবে প্রকাশ পেয়েছে। এখানে আমরা দৃঢ়তা দেখতে পাচ্ছি, এখানে আমরা তার একটা শক্তির ইচ্ছার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে যে বড় করতে হবে সেই বড় করার একটা ব্যাপারও আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এবার একটু আমরা যাই জুলু চৌধুরী চরিত্রের স্বরূপ, মানে জুলু চৌধুরীর চরিত্রটাকে একটু অ্যাসেস করতে বলছে আমাকে। ঠিক আছে? ইয়াস, প্রশ্নগুলো এরকমই পাবা, কোনো টেনশন, আপাতত কোনো টেনশন নেওয়ার দরকার নাই, ভাবগুলো একটু বুঝো। জুলু চৌধুরী সম্পর্কে এখানে আসতে পারে, বা স্কুল তৈরির যে ইচ্ছাটা, এটা থেকে বেশি বেশি প্রশ্ন তোমরা কমন পাবা, কোনো চিন্তা নিও না। বা আপাতত আমাদের দেখতে হবে ভাই এগুলো কি গাইডে পাবো, পেতে পারো, এরকম প্রশ্ন তো অনেক জায়গায় আছে। এবার আমি তোমাদেরকে বারবার বলতেছি প্রশ্নটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা যে ভাব থেকে আসতেছে ওই ভাবটা তোমাদেরকে আমি ধরাই দিচ্ছি, যে এই ভাব থেকে প্রশ্নগুলো বেশি আসতেছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, এবার আমরা একটু পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, জুলু চৌধুরীর এই প্রশ্নের ব্যাখ্যাটা একটু পড়বো। জুলু চৌধুরী হচ্ছে তোমার একজন জমিদার ছিলেন, তিনি যৌবন কালে বা তার আগের সময়টাতে তিনি জনকল্যাণমূলক, মানে আগে এরকম কাজগুলো তিনি করছে। এবং জুলু চৌধুরী গায়ের জমিদার, তার জমিতে গায়ের অনেক বর্গা চাষী কাজ করে গ্রামে গ্রামে, তাদের সাথে জুলু চৌধুরী হিসাব নিকাশে পাকা। জমিদার হওয়ায় গ্রামের সবাইকে উপোস থাকতে হলো, জুলু চৌধুরীর পরিবার সেই তাড়না থেকে মুক্ত ছিল। এককালে তিনি, এখানে চরিত্রটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, এককালে তিনি গ্রামেই থাকতেন, এখন শহরে বসবাস করছেন। সেখানে কলকারখানা তৈরি করে আর্থিক উন্নতির চেষ্টা করছেন তিনি। সমাজের জনকল্যাণমূলক কাজে জুলু চৌধুরী আগে সাহায্য সহযোগিতা করতেন। আগে সাহায্য সহযোগিতা করতেন মানে ওই যে তোমার যখন জমিটা চাইলো স্কুল করার জন্য, যখন সাহায্য সহযোগিতা চাওয়া হলো, তখন কি রকম ঘটনা ঘটছিল মনে আছে? জুলু চৌধুরী কিন্তু একটা পুরানো একটা জমি দিছিল, ঠিক আছে? আগে তিনি সহযোগিতা গুলো করতেন। 25 বছর আগে যখন সোনু পণ্ডিত তার কাছে স্কুল তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি এই মহান উদ্যোগে সাড়া দেন। অর্থ না দিলেও স্কুল ঘরের জন্য একটা অনাবাদী একখণ্ড জমি দিছিল, মানে যেটাই দিক, যেটা অতিরিক্ত আছে ওখান থেকেই ও প্রশ্নটা করছে, জমিটা দিছে। হ্যাঁ, বাট দিছে, এটা একদম না করে দেয় নাই। সো এটা একদম না করে দেয় নাই, বুঝতে পারছো? শহর থেকে ছুতার মিস্ত্রি ডেকে গুতিকাতক ছোট ছোট টুল টেবিলও তিনি গড়িয়ে দিয়েছে, মানে কিছু টেবিলও তিনি বানাই দিয়েছে। স্কুল করার জন্য সোনু পণ্ডিত সবকিছু বিলিয়ে দিলেও সোনু পণ্ডিত সব থেকে বেশি বিলাই দিছে। কে বিলাই দিছে সব থেকে বেশি? সোনু পণ্ডিত। নাম ফলকের নাম ওঠে জুলু চৌধুরীর স্কুল, সেখানে জুলু চৌধুরীর স্কুল বানানোর জন্য তিনি বলছিলেন। সেটাও তার একটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে বুঝায়। 25 বছর পর আকস্মিক ঝড়ে স্কুলটি ভেঙে পড়ে। সোনু পণ্ডিত সরকারের কাছ থেকে টাকা না পেয়ে চৌধুরীর কাছ থেকে আর্থিক সহায়তার জন্য আসেন, চৌধুরীর কাছে যায় এবং বড় আশা করে এসেছিলেন, কিন্তু জুলু চৌধুরী এক বাক্যে না করে দিয়েছেন। তিনি শহরে কারখানা প্রতিষ্ঠা করতে ব্যস্ত, এটা তার চরিত্রকে বোঝাচ্ছে। তার চরিত্রের একটা বড় দিক হচ্ছে তিনি কারখানা তৈরি করতে ব্যস্ত ছিলেন। গ্রামের মানুষ শিক্ষিত হোক তার এখন তিনি আর চান না। সুতরাং দেখা যাচ্ছে যে জুলু চৌধুরী প্রথমবার গ্রামে স্কুল প্রতিষ্ঠায় সাড়া দিলেও বয়স বৃদ্ধির সাথে সাথে, তার যখন আস্তে আস্তে বয়সটা বাড়তেছিল, এই লোকটা তখন ভণ্ডামি শুরু করছে। ভণ্ডামি মানে সে আর কিছু দিবে না। তো এই যে পরিবর্তনটা, তোমরা এই ট্রানজিশনটাও খুব সুন্দর করে দিতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করতেছি। তোমাদের টেনএমএস এর পেজের কমেন্টগুলো আমি সামহাও দেখতে পারতেছি না, দাঁড়াও, টেনএমএস এর পেজের কমেন্টগুলো একটু আমাকে দেখতে হবে। ওকে, ইয়েস, এবার আমি কমেন্টগুলো দেখতে পারতেছি। সো সুতরাং এখানে আমরা জুলু চৌধুরীর এই যে পুরা প্রসেসটা, এই প্রসেসটাই আমরা দেখতেছি যে সে আসলে প্রথমে অনেক কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছে, বাট পরবর্তীতে সে জনকল্যাণ সাধনের যে ইচ্ছাটা তার ছিল, এটা নষ্ট হয়ে যায়। এবং নষ্ট হয়ে গেলে তিনি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে নিজের সম্পদ বৃদ্ধিতে অনেক ব্যস্ত ছিল। ফলে তিনি গ্রামের লোক শিক্ষিত হোক এটা তিনি চাইতেন না, এবং এইটাকে তিনি বন্ধ করে দেওয়ার চিন্তা করছিলেন। সো এই যে প্রসেসটা, ভাইয়া এটা কি এভাবে লিখবো? আমি বলছি না, এখানে আমরা জুলু চৌধুরী বা যে মানুষটা সহযোগিতা করতেছে না তার সম্পর্কে আমরা বুঝলাম। এখানে তোমরা কয়েকটা জিনিস অ্যাড করতে পারো। জুলু চৌধুরী যে প্রথমে যেভাবে সহযোগিতা করছে এটাকে একটু বাড়াতে পারো। জুলু চৌধুরীর কাছে তার আগ্রহটা, সবার যে চাহিদাটা,
যে জুলু চৌধুরী হেল্প করবে, সহযোগিতা করবে, এই চাহিদাটা অনেক বেশি ছিল। সবাই চিন্তা করতো যে না এলাকার মানুষ জমিদার তো অবশ্যই হেল্প করবে, বাট করে নাই। সো এটাও তোমরা এখানে যুক্ত করতে পারো। সো তোমাদের লেখাটাকে কিভাবে টেনে হিচড়ে বড় করা যায় আমি কিন্তু এটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং তোমাদের এইভাবেই মোটামুটি টেনে হিচড়ে বড় করার চেষ্টাটা করতে হবে। সো এগুলা তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবা। আচ্ছা, 4 নম্বরে চলে যাই। 4 নাম্বারটা দেখো, এটা কোথা থেকে আসছে? গল্পের নামটা বলতে পারো দেখি, কারা কারা পড়াশোনা করছে আমি একটু দেখি। ম্যালেরিয়া রোগীর অবস্থা কেমন হয়ে থাকে? হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের ভুল ভাব আলোচনা করা আছে, এখানে বলাই আছে। তো তোমাদের আমার মনে হয় না আলাদা করে এখানে আর কিছু বলার আছে। তো তোমাদের যেহেতু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এই লেখাটা একটা ভাবার্থ দেয়, এখানে দুই হাতুড়ি ডাক্তার যারা আছে, হাতুড়ি ডাক্তারদেরকে দেখানো হয়, এবং এই হাতুড়ি ডাক্তারদের চিকিৎসার ফলে যে বিপদটা হতে পারতো, এই বিপদটাকে আমরা এখানে উপলব্ধি করতে পারি, এবং এই বিপদটা রক্ষা করার জন্য, বিপদ থেকে আটকানোর জন্য আমাদেরকে আসলে ধাবিত হতে হবে। ভুলটা পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে বুঝতে পারে, ওই ভুলটা সম্পর্কে আমরা এখানে দেখতে পাই। তো আপাতত আমরা একটু এই গল্পটার গুরুত্বটা একটু আমি তোমাদেরকে বলি। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি থেকে তোমরা এখান থেকে প্রশ্ন পেতে পারো, বাট এইটা আগের দুইটা গল্পের মতো এত ইম্পর্টেন্ট না বলে আমার মনে হয়। বাট তারপরেও আমরা এখানে পড়ে রাখবো। আমরা একটা প্রশ্ন যেহেতু দেওয়া আছে, আমরা এই একটা প্রশ্ন এখানে দেখবো। তো এখানে দুইটা টপিক আছে, যে দুইটা টপিক তোমাকে মিস করা যাবে না, এই দুইটা টপিক এখানে আছে। সেকেন্ডটা তো মূল ভাব, এটা তো তোমাদের পড়তেই হইতো। ফার্স্টটা হচ্ছে যে রোগটাকে কেন্দ্র করে আমাদের এই গল্পটা সেট করা হয়েছে কিন্তু একটা রূপ, একটা প্লটকে কেন্দ্র করে, যে প্লটটা হচ্ছে আমাদের এই একটা রোগ ম্যালেরিয়া। সে ম্যালেরিয়া রোগটা সম্পর্কে, এই রোগটার ধরন, রোগটা কি হলো, এই রোগটার ফলে কিভাবে আসছে, এই তথ্যগুলো তখন কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এই তথ্যগুলো তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? সো এটা যদি তোমরা ম্যানেজ করতে, এটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় দেখবা এই থিমের মধ্যেই তোমাকে প্রশ্নটা দিছে। আচ্ছা, স্লাইডে নাম দেওয়া আছে? কই, নাম তো দেওয়া নাই। এখানে লেখা আছে বাংলা আনন্দ পাঠ, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে লেখা নাই। আচ্ছা, যাই হোক, চলো আমরা প্রথমটা একটু দেখি। ম্যালেরিয়া রোগীর অবস্থা কেমন হয়ে থাকে? এই অবস্থা মানে তার শারীরিক অবস্থা, আশেপাশের পরিবেশ, এগুলো সবকিছু কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা তোমাদেরকে লিখতে হবে। হোমিওপ্যাথি এলোপ্যাথি গল্পে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাবের কথা ফুটে উঠেছে। একটা সময় ছিল যখন ম্যালেরিয়া জ্বরের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে যেত গ্রামের পর গ্রাম। সো এখানে কিন্তু ম্যালেরিয়া জ্বরের অবস্থা বলেনি, এখানে তারা গ্রামের অবস্থা তিনি ব্যাখ্যা করতেছে। তিনি গ্রাম, ব্যক্তির অবস্থা কিন্তু না, প্রথমে গ্রামের অবস্থাটাকে ব্যাখ্যা করলো, যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাবে, অর্থাৎ যখন ম্যালেরিয়া জ্বরটা আসলো, এই জ্বরের প্রাদুর্ভাবে বা প্রভাবে আমরা দেখছি যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, মানুষজন মারা গেছে প্রচুর পরিমাণে। এখন কিন্তু আমরা দেখতে পাই এর থেকে কঠিন কঠিন রোগের চিকিৎসা বের হয়েছে, বাট আমরা যেই সময়ের এই গল্পটা লেখা হয়েছে ওই সময়ে আমরা দেখেছি ম্যালেরিয়া জ্বরের প্রভাবটা সিগনিফিকেন্টলি অনেক বেশি ছিল, এবং এই জ্বরটাকে কন্ট্রোল করা যাইতো না। ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব শুরু হয় মূলত শরৎকালে এটা শুরু হয়। ম্যালেরিয়া জ্বরের মতো মারাত্মক জ্বর তখন আর কিচ্ছু ছিল না। ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা, ন্যাকড়া, টেনা ইত্যাদি গায়ে চাপিয়ে তারা অনেক বেশি কোকাতো, অর্থাৎ জ্বর হলে অনেক বেশি কাঁপুনি আসে না, এটা তারা করতো। কাঁপুনি থামানোর জন্য অনেকে গায়ে পাথর পর্যন্ত চাপিয়ে রাখতো। চিন্তা করতে পারতেছো? একটা সময় ছিল যারা এই জ্বরের কাঁপুনি আটকানোর জন্য মানে ভারী কিছু দিতে হতো, ভারী কিছু দিলে তোমার কাঁপুনিটা কমে। সো ওদের যেহেতু গ্রামীণ পরিবেশে মানুষজন কিছুটা গরিব ছিল, এই গরিব থাকার কারণে আমরা দেখেছি ওই ম্যালেরিয়ার টাইমে তাদেরকে ন্যাকড়া, তেনা, এর পাশাপাশি পাথর, এগুলো তাদেরকে চাপিয়ে রাখতে হতো। যখন ম্যালেরিয়া শুরু হয় তখন মানুষ দমাদম বিছানা ধরতে লাগে, এবং ছেলে বুড়ো কেউ যদি বাদ না যায়। পুরনো রোগীদের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর বাড়তে থাকে, সঙ্গে বাড়তে থাকে পিপাসা, ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না। সেই যে পিপাসা কমতেছে না, এই পিপাসা যে কমে না, এটা কিন্তু তোমার ম্যালেরিয়া রোগের একটা অবস্থা। তো এটা তোমাদের ওখানে লিখতে হবে। পানি পেটে গিয়ে গরম হয়ে যায়, তারপর গাটা গুলিয়ে ওঠে, তারপরে বমি বমি হয়ে গেলেই আবার পিপাসা। জ্বর কমে আসে আস্তে আস্তে, রাত 10টার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা হয়। সব মিলিয়ে ম্যালেরিয়া রোগীর অবস্থা থাকে অত্যন্ত শোচনীয়। প্রসেসটা বুঝতে হবে। আমি রিডিং পড়লাম, বাট এখন তোমাদেরকে এটা একটু বুঝাই। প্রথমে ম্যালেরিয়া রোগটা নিয়ে তুমি 3 মার্কের জন্য কি কি লিখবা? ফার্স্টে ম্যালেরিয়া রোগটা কত ডেঞ্জারাস এটা লিখবা, ঠিক আছে? 2 নাম্বার, এটার ফলে গ্রামের কি কি বড় বড় ক্ষতি হয় এটা লিখবা।
3 নাম্বার মানে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মানুষজনের অবস্থা। 3 নাম্বার লিখবা হচ্ছে গ্রামের মানুষজনের যখন জ্বর হয়, ম্যালেরিয়া জ্বরটা যখন হয়, তখন তাদের প্রোটেকশন সিস্টেমটা কেমন, মানে কি তারা গায়ে দিচ্ছে, কত কষ্ট হচ্ছে, স্ট্রাগলটা কত সিরিয়াস, এগুলো তোমাদের ওখানে লিখতে হবে। তারপর তারপর তোমাদের 4 নাম্বারে কি লিখতে হবে, রোগের ফিজিক্যাল আপডেটটা কি, মানে মানুষজন ঘুম থেকে উঠতে পারে না, মানে ঘুম থেকে না সরি, মানুষজন পানি খায়, পানিটা পেটে গরম হয়ে যায়, গরম হয়ে গেলে গাটা গুলিয়ে ওঠে, গাটা যখন গুলিয়ে ওঠে তখন হচ্ছে বমি আসতে পারে, বমি আসার পর তাদের তেষ্টা পায়। যারা বৃদ্ধ আছে, বৃদ্ধ লোকদের আমরা দেখছি আস্তে আস্তে যখন সময় চলে যায়, যত বেশি সময় গড়ায় তত বেশি তাদের জ্বরটা বাড়তে থাকে। তো এই যে ম্যালেরিয়া রোগীর অবস্থাটা, এটা তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে লিখতে পারো। এবার আমরা আসো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের মূল ভাব আলোচনা করো। এটা অনেক ইম্পর্টেন্ট, সবগুলো গল্পের মূল ভাব ইম্পর্টেন্ট। এখন মূল ভাব যেহেতু 7 মার্ক, হ্যাঁ 3 মার্ক দিলে আমি ডাইরেক্ট মূল ভাব লিখতাম। ট্রিকটা একটু শিখো আমার কাছ থেকে। যদি আমাদেরকে শুধুমাত্র মূল ভাব লিখতে বলতো 3 নাম্বারে, আমি শুধু মূল ভাব লিখতাম। বাট 7 নাম্বার তো, 7 নাম্বারে তুমি শুধু মূল ভাব লিখলে হবে না। 7 নাম্বারে তোমাকে যেটা করতে হবে, 7 নাম্বারের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে গল্পটার অংশ একটু সিস্টেম করে লিখে দিতে হবে। তুমি যদি প্রথমে গল্পটা লিখে দাও, গল্পের কিছু অংশ একটু লিখে দাও, ভাবার্থ ব্যাখ্যা করতে করতে গল্পটা লিখবা। ডাইরেক্ট গল্প লিখলে লেখক তোমাকে কিন্তু মার্ক কম দিবে। তো তোমাদের এই ম্যালেরিয়া রোগের যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির যে গল্পটার মূল ভাব বোঝানোর জন্য প্রত্যেকটা প্লট বলতে হবে, এবং প্লটের সাথে সাথে তোমাকে চিন্তা করে করে তোমাকে ওদের মূল ভাবটা কানেক্ট করতে হবে, যাতে লেখক তোমার টিচার যে খাতা দেখবে ও যেন বুঝতে পারে যে উনি যেন বুঝতে পারে যে ও আসলে গল্প বলে না, ওরা ভাব বোঝানোর জন্য প্রেক্ষাপট দিছে। যেমনটা এখানে আমরা কিছুটা লেখার চেষ্টা করছি। হেমোপ্যাথি এলোপ্যাথি গল্পে গল্পকার হাসান আজিজুল হক গ্রামীণ পটভূমিতে এক গ্রামীণ বাস্তবতাকে তুলে ধরেছেন সহজ সরল ও সাবলীল ভাষায়। গল্পে দেখা যায় লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরেছেন। এই প্রতিদ্বন্দ্বিতার কথা যে তুলে ধরেছেন, এখানে তুমি ওই স্টোরিটা লিখো। এখানে তুমি স্টোরি লিখতে পারবা যে প্রতিদ্বন্দ্বিতাটা দেখতে কেমন ছিল, এগুলো তোমরা লিখতে পারবা। সো প্রতিদ্বন্দ্বিতার এই ধরনগুলো তোমরা একটু লিখবা। এবং যিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন তার নাম ছিল অঘর, এবং এলোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাব। শরৎকালে গ্রামে ম্যালেরিয়ার প্রভাব বৃদ্ধি পায়। কোন কালে? শরৎকালে ম্যালেরিয়ার প্রভাব বৃদ্ধি পায়। এটা তুমি আগের প্রশ্ন লিখতে পারতা। সো বৃদ্ধি পেলে অ্যালোপ্যাথি ডাক্তার যিনি ছিলেন তিনি আয় রোজগারের সুবিধা হতো, অন্যদিকে ঠিক একই সময়ে রোগীর অভাবে অঘর ডাক্তারের সংসার চালানো দায় হয়ে ওঠে। মানে একজন ডাক্তারের সংসার চলতেছে, আরেকজন ডাক্তারের সংসার একদম বাজে অবস্থা। সো এই বাজে অবস্থা যখন বাজে অবস্থা হয়ে গেলে অঘর ডাক্তার একদিন গোপনে জেলা শহরে গিয়ে সিরিঞ্জ আর একটা ইনজেকশন কিনে নিয়ে আসে। ইনজেকশন কিনে এনে এলোপ্যাথি চিকিৎসা শুরু করেন। মানে যার যেটা কাজ, ভাবটা কিন্তু বুঝো, যার যেটা কাজ সে ওই কাজ থেকে শিফট করলো। মূল ভাবটা কিন্তু এখানে বের হয়ে আসতেছে, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিঞ্জটা যখন সে নিয়ে এসে সে এটা চেষ্টা করে, এবং এই চেষ্টায় প্রথম প্রচেষ্টায় অঘর ডাক্তার কাপা কাপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সূচ ঢুকিয়ে দিতে গিয়ে সূচটা ভেঙে ফেলেন। ভাই, সূচ দেওয়া তো ওর কাজ না। এই ঘটনাও আমি এটা বের করলাম, যার যা কাজ, যার যা কাজ তাকে সেটাই করতে হবে। সেই মূল ভাব থেকে সে অন্য একটা কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে সূচ ঢুকিয়ে দিতে গিয়ে সূচটা ভেঙে ফেলেন। ওই সময় গ্রামের এক বুদ্ধিমান ছেলে বিষয়টি ভয়াবহ পরিণতি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সূচটা বের করে আনে, এবং এই পরবর্তীতে আস্তে আস্তে ডাক্তার লজ্জা পায়, অভিমান পায়, অপমানে সে আসলে ভুলটা বুঝতে পারে, এবং ভুলটা বুঝতে পেরে সে নিজেকে শুধরে নিয়ে সিদ্ধান্তটা শুধরানোর চিন্তা করে। তো এখানে কিন্তু তোমরা আরো কিছু লাইন লিখতে পারো, আমাদের সমাজ সম্পর্কে লিখতে পারো মূল ভাবটা। এখানে আমরা মূল ভাবটা 1 লাইনে করে দিচ্ছি, গল্পটা বলার পর 1 লাইনে করে দিচ্ছি যে মূলত যার যেটা কাজ তার সেটাই করা উচিত। কিন্তু আমরা এখানে সুন্দর করে আরেকটু বড় করে আরেকটু ভাবার্থটা লিখতে পারি। আরো কিছু উদাহরণ তোমরা এখানে দিবে, আরো কিছু উদাহরণ তুমি এখানে অ্যাড করবা যে কিভাবে যার যে কাজ তার সেটাই করা উচিত। এবং উদ্দীপকের গল্পে আমরা দেখেছি যে একজন ডাক্তার বা একজন হাতুড়ে ডাক্তার, সে যে কাজে পারদর্শী ওই কাজটাই তার করতে হবে। অন্য কাজে যদি সে প্রতিদ্বন্দ্বিতা করে হলেও যদি এটা করার চেষ্টা করে, যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা করে যদি সে আরেকজনের কাজ নিজের ঘাড়ে নিয়ে করার চেষ্টা করে, তখন ঝামেলা যেটা হয়, তখন সে ওই কাজটা করতেও পারে না, মানুষজনের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, এবং এই ক্ষতি থেকে বের হওয়াটা আমাদের জন্য অনেক
জটিল হয়ে দাঁড়ায়। সুতরাং আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের মূল ভাবের সাথে, ভাইয়া মূল ভাব পারি, মূল ভাবের সাথে গল্পের সিচুয়েশন প্লট গুলো যুক্ত করতে হবে। বুঝতে পারছি? সো তোমাকে গল্পের প্লটের সাথে সাথে মূল ভাবটা লিখতে হবে। শুধু ডাইরেক্ট মূল ভাব লিখলে তুমি কিন্তু 7 নাম্বার পাবে না, কারণ তোমার স্যার কিন্তু মূল ভাবের পাশাপাশি তুমি একটু কতটা বড় করে রিলেট করতে পারছো এটা কিন্তু তোমার স্যার দেখবে। বুঝতে পেরেছি? আচ্ছা, 5 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখা শুরু করি, চলো। ওকে, 5 নাম্বারটা হচ্ছে ডেভিড কপারফিল্ড, এটাও গুরুত্বপূর্ণ। ইয়েস, ডেভিড কপারফিল্ড পড়ছি কে কে? ডেভিড কপারফিল্ড কিভাবে কে কে পড়ছি আমরা, বলো শুনি। পড়ছো নাকি পড়ো নাই গল্পটা? পড়ছি। সুহাসিনী পড়েছো? মিফতাহুল জান্নাত পড়ছে, সুরাইয়া পারভিনটা পড়ছে, মাস্টার জিরায়া পড়ো নাই। না পড়লে তো ভাইয়া তুমি এটা লিখতে পারবে না, ডেভিড কপারফিল্ড পড়ে ফেলতে হবে। যদি বৃত্তি পরীক্ষায় তোমার টার্গেট থাকে ডেভিড কপারফিল্ড অবশ্যই পড়তে হবে, এবং ডেভিড কপারফিল্ডের অনেকগুলো অংশ আছে। নাটক এই গল্পটার অনেকগুলো অংশ আছে ডেভিড কপারফিল্ডের, এবং এই অংশগুলো থেকে তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে, না হলে তুমি ডেভিড কপারফিল্ডের প্রশ্ন যদি মিস করে ফেলো তাহলে কিন্তু প্যারা হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা হয়ে যাবে আর কি। সো ডেভিড কপারফিল্ডের ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা কি লেখা ছিল কেউ বলতে পারবা? সাইনবোর্ডটা কি লেখা ছিল? তারপর আমি বলতেছি। লন্ডনের মতো জনাকীর্ণ জায়গায়ও ডেভিড একা হয়ে পড়ে কেন? সো ঘটনার দুইটা প্লটই এখানে বেলা আছে। একটা হচ্ছে মানে দুইটা প্রশ্নই আমাদের ওই প্লটে, হ্যাঁ, এইটা কিন্তু গল্পের দ্বিতীয় অংশে এই ঘটনা দুইটা ঘটছে। সো ভাবটা একটু বুঝতে হবে, দুইটা প্রশ্নই আমরা গল্পের দ্বিতীয় অংশ থেকে পেয়েছি। প্রথম অংশটা ছিল এই গল্পের দুইটা অংশ, আমি তোমাদেরকে কেন বলছি দুইটা অংশ। প্রথম অংশটা ছিল হচ্ছে যেই অংশে ওর মা বিয়ে করলো, এবং বিয়ে করার পরে ওর সাথে খারাপ আচরণ করা শুরু করলো লন্ডনে পাঠানোর আগে, হ্যাঁ, প্রবাসে যাওয়ার আগের ঘটনাটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে। আর দ্বিতীয় অংশটা হলো লন্ডনে যাওয়ার পরের যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অংশ, ঠিক আছে। একটু অপেক্ষা করো। আচ্ছা, সো আমাদের দুইটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমার দ্বিতীয় অংশ থেকে আসছে। সো এই দুইটা অংশকে তোমাকে একটু দ্বিতীয় অংশটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো এটা কি লেখা ছিল সাইনবোর্ডে? সাবধান, ওকে মানে কুকুর বলা হয়েছিল, এটা কামড়ায়, হ্যাঁ, মানে ওকে খুবই বাজেভাবে, যেহেতু ওকে বিদেশ যখন পাঠানো হয়, লন্ডনে যখন পাঠানো হয়, লন্ডনে পাঠানোর একটা কারণ ছিল, কারণ ও কামড়ে দিয়েছিল, ও কষ্ট সহ্য করতে না পেরে কামড়ে দিয়েছিল। সো এই যে কামড়, এই কামড়টার জন্য ওকে, এই কথাটা আসলে লন্ডনে ওকে যেখানে পাঠাইছে, যে স্কুলে বা যেখানে পাঠানো হয়েছে ওখানেও জানাই দেওয়া হয়েছে যে ও আসলে এরকম এরকম কামড় দিছে। সেই জন্য ওখানে লেখা ছিল সাবধান, এটা কামড়ায়। এই তো সবাই পারতেছে, রিপা রানী দত্ত পারছে, শোয়েব আহমেদ পেরেছে, মনিরা তৃপ্তি বলছে পারতেছে, ঠিক আছে, শোয়েব আহমেদ পেরেছে, তাসমিনা আক্তার পেরেছে, লাভলি আক্তার পেরেছে, আনন্দ পাটে অপশন থাকবে, ওকে, ঠিক আছে। শামিমা আক্তার, এটা কামড়ায় না, সাবধানও লেখা আছে, সাবধানটাও তোমাদেরকে বলতে হবে, নালে কিন্তু ভাইয়া ওরা ফুল মার্কস দিবে না। সো তোমাদের এখানে একটু আলোচনাটা ভালো করে করতে হবে। চলো আমরা শুরু করি একটা একটা করে। ডেভিডের পিঠে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয় কখন? তো পিঠে ও যেখানে পড়তে যায় ওখানে ওরা দুষ্টামি করে, দুষ্টামি না, মেইনলি টর্চার, এটা একটা টর্চার করে ওর পিঠে লিখে দেয় যে সাবধান, এটা কামড়ায়। সো ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয় কখন? মার্কস্টোনের বেত্রাঘাত সহ্য করতে না পেরে একবার সৎ বাবা, ঠিক আছে, ক নাম্বারের উত্তর এটা। সো এখানে ডেভিড তার আঙুল কামড়ে দেয়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, মানে বেতের আঘাত তো করতে থাকে। প্রথমত এখানে আরো কিছু তুমি লিখতে পারতা, ও যখন পড়া দিবে, হ্যাঁ, ওর সৎ বাবা, তো সৎ বাবা এবং তার সৎ বাবার বোনের সাথে বা সৎ বাবার পরিবারের সাথে তার বনিবনা হচ্ছিল না। কেন বনিবনা হচ্ছিল না? তার আসলে ওর ক্লোজ না, ওর ঘনিষ্ঠতা ও ফিল করতে পারছিল না। সো ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে
ওর মা যদি ওকে পড়া ধরে তাহলে ও পড়তে পারতেছে, বাট ওর বাবা, সৎ বাবা এবং তার পরিবার যদি ওকে পড়া ধরে বা পড়াশোনার ব্যবস্থা নেয়, দায়িত্ব নেয়, সেক্ষেত্রে ওর পড়াটা ভালো করে হচ্ছিল না। সেই ক্ষেত্রে একটা পর্যায়ে ওকে বেত্রাঘাত করা শুরু করা হয় এবং এই বেতের আঘাত সহ্য করতে না পেরে সে কামড়ে দেয়, এবং কামড়ে দেওয়ার পরে পরবর্তীতে তাকে বাড়ি থেকে বের করে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় যে না, ওকে আর রাখা যাবে না। সেখানে সেটা বলতেছে এই যে কামড়ালো, এই কামড়ানোটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। বাড়ি থেকে নির্বাসিত হয়েও তার মুক্তি মেলেনি। লন্ডনের সালেম হাউসে চলে যাওয়ার পরেও মার্স্টোনের নির্দেশে তার পিঠে এঁটে দেওয়া হয়, সাবধান এটা কামড়ায়, সাবধান এটা কামড়ায়, লেখা একটি সাইনবোর্ড। লজ্জায়, দুঃখে ও ভয়ে ডেভিড কুকড়ে যেতে থাকলেও তার করার কিছুই ছিল না। তার পিঠে সাইনবোর্ড দেখে অনেকে তাকে খেপাতো, অনেকে ভয় পেত, আবার কেউ কেউ বুনো মানুষের মতো নাচতে নাচতে কুকুর বলে চিৎকার করত। তাহলে এখানে অনেকগুলো ঘটনা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। যেমন অনেকে তাকে খেপাতো, অনেকে ভয় পেত, আবার কেউ কেউ বুনো মানুষের মতো, মানে যেহেতু কামড়ায়, নাচতে নাচতে কুকুর কুকুর বলে চিৎকার করত। তবে স্কুলের বেশিরভাগ ছেলেই তেমন কোনো উৎপাত করেনি, মানে অল্প কিছু মানুষ ছিল যারা খুব বাজেভাবে ওকে টর্চার করতো। সেই টর্চারটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। বৃত্তিতে দেখা যাবে সিম্পল প্রশ্ন আসবে কিন্তু পারবো না, এই যে ছেলেটা বলছে কথাটা সঠিক বলছো, পারবা না এটা আমি জানি না, পারবা না এটা আমি শিওর না, পারবা অবশ্যই, বাট বৃত্তিতে আসলে অত কঠিন কোশ্চেন করে না। কঠিন মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, কঠিন না সহজ না, যেটা সবাই পারা উচিত। তোমার পারা উচিত এরকম প্রশ্ন দিবে, তুমি পারবা না, তোমাকে ফেল করে ওর কোনো লাভ নাই, লাভ নাই। ও তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, যারা ভালো লিখতে পারবে তারা ভালো নাম্বার পাবা। এভাবেই পিঠে সাইনবোর্ড ধারণ করে অতিবাহিত হচ্ছিল ডেভিডের জীবন। তবে স্কুলের শিক্ষক ক্রিকল সাহেব একদিন ডেভিডকে বেদম প্রহার করতে গিয়ে লক্ষ্য করেন পিঠে পিঠে সাটা ও সাইনবোর্ডের কারণে বেতের বাড়ি ঠিক জুত মতো লাগানো যাচ্ছে না। তাই ক্লাসেই ক্রিকল সাহেব ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ড খুলে নেন। তার মানে ওখানে যখন পরে বেতের আঘাত করতে গেল, বেদম প্রহার করতে গেল, তখন লক্ষ্য করলো পিঠে সাটা ওই সাইনবোর্ডের কারণে বেতের বাড়ি ঠিক জুত মতো লাগানো যাচ্ছে না। তাই ক্লাসেই ক্রিকল সাহেব ডেভিডের পিঠ থেকে সাইনবোর্ডটি খুলে নিল, ঠিক আছে। তার মানে ওকে পিটাইতে গেছে, পিটাইতে গিয়ে যখন পিটাতে পারতেছে না, তখনই মূলত সাইনবোর্ডটা খুলতে হয়েছে। তো এখানে কিন্তু অনেক ব্রুটাল একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইছি, মানে পুরো স্টোরিটাই একটা ব্রুটাল স্টোরিকে প্রমোট করে, বা ব্রুটাল না, একটা কষ্টের ঘটনাকে প্রমোট করে, যেখানে একটা বাচ্চা ডেভিড তার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে কোন জিনিসগুলোর মধ্য দিয়ে যায়, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। ওকে, সো আমরা দেখলাম যে সাইনবোর্ডটা কেন খুলে ফেলা হলো। তো যে তার যে পিঠের সাইনবোর্ডটা, পিঠের সাইনবোর্ড নিয়ে তার মানে প্রশ্ন আসতে পারে। এই যে দ্বিতীয় অংশের এই প্রশ্নটা, এটা তুমি ভিন্ন শব্দে পাবে, হ্যাঁ, এই প্রশ্নটা আসবে, মানে আসার সম্ভাবনা আছে, কারণ এই প্রশ্নটা অনেকগুলো শব্দে অর্থে মানে ভাব চেঞ্জ করে, ওয়ার্ড চেঞ্জ করে করা যায়। কি কি ওয়ার্ড চেঞ্জ করে করা যায়? যেমন ধরো ডেভিড একা হয়ে পড়লো কেন, ডেভিডের কষ্ট হতে লাগলো কেন, ডেভিডের কোনো ফ্রেন্ড থাকলো না কেন, তারপর অন্য মানুষের সাথে যে সম্পর্ক তৈরি হলো শিক্ষকদের সাথে, সেটা তাকে তোমাকে ব্যাখ্যা করা লাগতে পারে। সো দ্বিতীয় অংশটা বেশি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। আচ্ছা, সৎ বাবা মার্স্টোনের আঙুল কামড়ে দেওয়ার পর, মার্স্টোনের আঙুল যে কামড়ে দিয়েছে এটা দেওয়ার পর ডেভিডকে বাড়ি ছেড়ে লন্ডন শহরে পাঠিয়ে দেওয়া হয়। লন্ডনে জনসমুদ্রের ঢেউ থাকলেও ডেভিডের আপন বা কাছের বলতে কেউ ছিল না। তাই লন্ডনের মতো জনাকীর্ণ শহরেও ডেভিড একা হয়ে পড়ে, এবং তার আসলে কেউ ছিল না, ঠিক আছে। তার আপন বলে কেউ নাই। আপন বলে কেউ নাই মানে কি? এখানে তুমি আরেকটু বিস্তারিত লিখতে পারো যে তার খবরাখবর নেওয়ার জন্য কেউ ছিল না, তার মায়ের অভাব পূরণ করার মতো কেউ ছিল না। আমি কিন্তু সাজেশন দিচ্ছি। সো তার মায়ের অভাব প্রমাণ করার জন্য বা পূরণ করার জন্য কেউ আসলে ছিল না, এবং লন্ডনে জনসমুদ্রের ঢেউ থাকলেও ডেভিডের আপন কেউ ছিল না। লন্ডনের মতো জনাকীর্ণ শহরেও ডেভিড একা হয়ে পড়ে। বাড়ির কাজের মেয়ে পেগটি ও মায়ের সঙ্গে আরামেই দিন যাচ্ছিল বালক ডেভিডের। এই যে দেখো, দ্বিতীয় অংশ উত্তর দিতে গিয়ে ওরা প্রথম অংশ ঢুকাই দিছে। সো তুমি যখনই উত্তর লিখবা বাবা, তোমার উত্তর যদি বড় করে লিখতে হয়, তখন কিন্তু তোমাকে প্রথম অংশের তথ্যগুলো যুক্ত করে দিতে হবে, মানে সুন্দর করে যুক্ত করতে হবে, না হলে কিন্তু দেখা যাবে যে তুমি শুধুমাত্র ভাব লিখে আসছো, বাট তোমার ওই লেখাটাতে স্যারের মনোতুষ্ট হয় নাই। সেখানে তোমরা এটা লিখবা যে বাড়ির কাজের মেয়ে পেগটি এবং মায়ের সঙ্গে আরামে দিন কাটতেছিল ডেভিডের, কিন্তু তার মায়ের দ্বিতীয় বিয়ের পরপরই তার জীবনের করুণ ইতিহাস শুরু হয়। সৎ বাবা মার্স্টোন দিনের পর দিন অত্যাচার করতে থাকে তার উপরে। একদিন প্রহার সহ্য করতে না পেরে মার্স্টোনের আঙুলে তিনি কামড় দিছে। দেখো, এই স্টোরিগুলা কিন্তু একা হয়ে পড়ার সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, বাট তারপরে কিন্তু সেখানে যুক্ত করে দিছে।
আঙুল কামড়ে দিলে তার জীবন হয়ে পড়ে দুর্বিষহ। দুর্বিষহ কেমন হয়? তাকে পাঠিয়ে দেওয়া হয়, তাকে 5 দিন একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এই ঘটনাটা তুমি লিখতে পারো। অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়, প্যাগোটির মাধ্যমে সে জানতে পারে লন্ডনের একটি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে তাকে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হবে। তার কাছের মানুষ পেগোটি ও মা ক্লারাকে ছেড়ে ঘোড়ার গাড়িতে করে যাত্রা করে ডেভিড। চোখের পানিতে রুমাল ভিজে যায় তার। আধ মাইল পেরিয়ে গাড়ি থামলে পেগোটি এসে তাকে জড়িয়ে ধরে। ডেভিডকে সে একটি কাগজের টুকরোর সঙ্গে কিছু টাকা দেয়। তারপর সে লন্ডনগামী কোচে উঠে পড়ে। ঘোড়ার টানা সেই কোচে রাতটা আরামে কাটেনি ডেভিডের, কারণ তার দুপাশে দুজন সারা রাত তার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েছে। পরের দিন সকাল হতেই সে লন্ডনে পৌঁছে যায়। সবার স্বপ্নের শহর লন্ডন, ডেভিডেরও স্বপ্নের শহর ছিল, কিন্তু লন্ডন শহরে পৌঁছানোর পরে ডেভিডের মনে হয়েছে সে একেবারে একা। এই যে লাইনটা, এই লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই গল্পে ও যে পৃথিবীতে একা ফিল করতেছে শহরে, এটা ফিল করার একটা কনটেক্সট ছিল, ঠিক আছে? সো এই কনটেক্সটটা তোমাকে একটু সুন্দর করে বুঝতে হবে। কনটেক্সটটা কোনটা ছিল? তুমি যখন কোন একটা উত্তর লিখতেছো তখন কিন্তু তোমাকে এই জিনিসটাই বোঝাইতে হবে যে ও একা ফিল করছে কেন। কারণ ওর মা বাবার সাথে, ওর মায়ের সাথে এবং পেগোটির সাথে ওর যে ক্লোজ সম্পর্কটা ছিল, ওই ক্লোজ সম্পর্কটার গভীরতাটা তোমাকে লিখতে হবে। তুমি যখন গভীরতাটা প্রমাণ করতে পারবা লিখে, তখন তুমি বলতে পারবো কেন একা ফিল করছো। একা ফিল করার কারণ কিন্তু শুধুমাত্র এই না যে ওর আশেপাশে কেউ নাই। ওর একা ফিল করার কারণ হচ্ছে ওর মা বাবার প্রতি ওর একটা আলাদা, মা বাবা না, মা এবং পেগোটির প্রতি ওর একটা আলাদা টান ছিল, যেই টানটা থেকে ও আসলে অনেক বেশি একাকিত্ব ফিল করছিল। বুঝতে পারছো? রবিনসন ক্রুসোর চাইতেও একা, কারণ রবিনসন ক্রুসো একা ছিল না, একা ছিল একটি নির্জন দ্বীপে, সেখানে কেউ তার একাকিত্ব দেখেনি। কিন্তু ডেভিড একা হয়ে পড়েছে লন্ডনের মতো জনাকীর্ণ শহরে। ডেভিডের একাকিত্ব ও নিঃসঙ্গতা যেন সবাই প্রত্যক্ষ করেছে। মূলত লন্ডন শহরের লোকে লোকারণ্য হলেও ডেভিডের খোঁজ নেওয়ার মতো বা তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না, তাই সে একেবারে একা হয়ে পড়ে। এখানে রবিনসন ক্রুসোর এই স্টোরিটা একদম 100% লিখতে হবে। বুঝতে পারছি? এবার আসো আরেকটা টিপস দিই। তোমরা যখন আনন্দপাঠের উত্তর লিখবা, তোমরা যত বেশি নাম যুক্ত করতে পারবা, যত বেশি নাম ধরে ধরে লিখতে পারবা, তত বেশি তুমি মার্কস পাবা। মানে তুমি যদি লেখো ডেভিডের মা, এটা না লিখে তুমি যদি লেখো ক্লারা, বেশি মার্কস পাবা। মানে বেশি মার্কস পাবে, এটা আমার আইডিয়া। কেন জানো? আমার মনে হয় এটা কারণ হচ্ছে আমি নিজে যখন খাতা দেখবো, আমার কাছে মনে হবে যখন তুমি ক্লারা লিখতেছো বা তুমি পেগোটি লিখতেছো কাজের লোক এর জায়গায়, তখন আমি বুঝবো যে গল্পের পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো তোমার মনে আছে। সেই জন্য তোমরা যখন কোনো একটা জিনিস লিখতেছো, লেখার সময় তোমাদের অবশ্যই টার্গেট হওয়া উচিত, লেখার সময় তোমাদের অবশ্যই টার্গেট হওয়া উচিত যে তোমাদের নামগুলোকে তুমি একটু সুন্দর করে যুক্ত করতে পারতেছো কিনা, ঘটনাগুলোকে একটু নামের মাধ্যমে ব্যাখ্যা করতে পারতেছো কিনা। সেই যে পরিবেশ, এই পরিবেশে জনসমাগম থাকলেও তা সে জীবনযাপন করতেছে কিন্তু কেউ তার খোঁজ নেয় না, তাই অপরিচিত দেবীদের দিকে তাকানোর সময় কারো কোনো সময়ই নেই। বাড়িতে কাছের মানুষ মা ও প্যাগোটিকে ছেড়ে গিয়ে অপরিচিত লন্ডন শহরে ডেভিড তাই বড্ড একা ফিল করছিল। সো এই একাকিত্ব মূলত আমরা এখানে সুন্দরভাবে ফুটে দেখতে পাই। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু আমি দেখার চেষ্টা করতেছি। 3 কমেন্টের জন্য তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্তেছি না। ওকে, ঠিক আছে, চলো তোমাদের অন্যান্য কমেন্টগুলো আমি একটু দেখি। আচ্ছা, এবার আমরা যে পরবর্তী গল্পে চারিদিকে লোকজন এগিয়ে এসে কোনটা, আচ্ছা আমরা কোনটা পড়তেছি, কোনটা, এই গল্পের নাম কি? এটার নাম দেখা না এখানে, বলো স্টোরিটার নাম কি এটা আগে বলো। ভিডিও দেখা যায় না? কি বলো, ভিডিও তো ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। ভিডিও দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাকে কি ক্লিয়ারলি দেখা যায় নাকি ঝাপসা হয়ে গেছে? দেখি তো, দুইজন বলছে যে ভাইয়া দেখা যাচ্ছে না নাকি ক্লিয়ারলি, বলো তো তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ক্লিয়ারলি নাকি ঝাপসা হয়েছে? একজন বলছে ভাইয়া ঝাপসা লাগতেছে। আবু তালহা সৌহার্দ্য ভাইয়া বলো তো ক্লিয়ার আছে? আচ্ছা, আবু তালহা সৌহার্দ্য বলছে ক্লিয়ার আছে, তার মানে ক্লিয়ার আছে। একজনের যদি সমস্যা হয় তার মানে তোমার নেটে মনে হয় একটু ঝামেলা আছে, সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, এই গল্পটা কি জানো? এই গল্পটা
মূলত একটা নির্দিষ্ট সময়, একটা টাইম লাইনকে নিয়ে লেখা। মানে তোমার মুক্তিটা, ভাবার্থটা আগে বুঝো, তোমার মুক্তিটা আসলে তোমার উপরে নির্ভর করছে। মানে তুমি যদি সাহস করো, বুকে সাহস করে তুমি কোনো একটা জিনিসকে প্রতিবাদ করার চেষ্টা করতে পারো বা একবার ডিসিশনটা নিয়ে নিতে পারো, তাহলে তুমি তোমার মুক্তি নিশ্চিত করতে পারবা। আর যদি তুমি সেটা করতে না পারো, তাহলে দেখা যাবে যে তুমি আসলে এটার কোনো, মানে তোমার নিজের মুক্তিকে তুমি করতে পারতেছো না। এই গল্পটা একটা কনটেক্সট আছে, মুক্তির নাম তো মুক্তি, বাট কনটেক্সটটা হচ্ছে এই গল্পে আমরা দাস প্রথা শুনছো তোমরা? দাস প্রথা মানে হচ্ছে, মনে করো আমি আমাদের যে আগের ফ্যামিলি ছিল, মনে করো ওই ফ্যামিলিতে, অনেক আগেকার ফ্যামিলির কথা বলতেছি আমি, আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় ওই সময় মানুষজন দাস কিনতো, দাসদেরকে কাজ করাইতো, দাসীদেরকে দিয়ে কাজ করাইতো। দাস এবং দাসী, যে যত বেশি, যাদের আসলে টাকা পয়সা ছিল না, যারা একটু নিচু শ্রেণীর ছিল, মানে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, ওরা নিজেদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হইতো। এবং এই যে দাস হিসেবে বিক্রি করে দেওয়া, এই দাস প্রথারই করুণ দিকটি আমরা এই মুক্তি লেখাটাতে দেখতে পাচ্ছি। সো আমাদের যে দাস প্রথাটা আছে, এই দাস প্রথাটা কতটুকু গুরুতর, এবং সেই দাস প্রথা থেকে আমাদের এই গল্পের হিরো কিভাবে মুক্তি পেয়েছে, সেটা আমরা মূলত আমাদের এই গল্পে দেখার চেষ্টা করছি। চারিদিকের লোকজন এগিয়ে এসে কোনটা হচ্ছে আমাদের হিরো এই গল্পের, কোনটার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছিল কিসের জন্য, বুঝিয়ে লিখো। তোর গায়ে হাত দিচ্ছে কেন সবাই, এটা তোমাদেরকে এখানে লিখতে হবে। কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ভাই? তোমাদের চ্যাপ্টারের ভাবগুলোই তো আমি দেখিয়ে দিচ্ছি বাবা। সো তোমাদের ওই চ্যাপ্টারের ভাবগুলোই তোমাদের মনে রাখতে হবে। এবং এই চ্যাপ্টার আমি তো একটু আগে বলতেছি, তোমাদের বললাম না, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিটা কম গুরুত্বপূর্ণ, বাকিগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর বৃত্তি পরীক্ষা যদি দাও, সবগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এগুলো বেশি গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে তোমাদের সাজেশন। আচ্ছা, সো চারিদিকে লোকজন কেন এসে কুন্টার গায়ে হাত দিল, এবং তরুণ কুন্টা তার বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে, এই উক্তিটা ব্যাখ্যা করতে হবে। তার মানে এই গল্পে আমার পুরো গল্পটাই ব্যাখ্যা করতে হবে। পুরো গল্পটা কেন ব্যাখ্যা করতে হবে? এটা হচ্ছে প্রথম অংশ, গল্পের প্রথম অংশ এটা, কুন্টার গায়ে হাত দিচ্ছে যখন সে বিক্রি হয় নাই এখনো। আর এটা হচ্ছে দ্বিতীয়টা, যেখানে আমরা বিক্রি হওয়ার পরে সে কিভাবে চিন্তা করতেছে সেটাকে লিখতে হবে। গল্পটা কতটা ইম্পর্টেন্ট? 5 স্টারের মধ্যে এটা 4 স্টার, আনন্দ পাঠ গল্পে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নের উত্তর আমরা পড়া শুরু করি। চারিদিকের লোকজন এগিয়ে এসে কোনটার সর্বশরীরে হাত বলিয়ে দিচ্ছিল কিসের জন্য, বুঝিয়ে লিখো। মুক্তিগল্পে ফুটে উঠেছে দাস ব্যবস্থার করুণ ইতিহাস। দাস ব্যবস্থার করুণ ইতিহাস, দাস ব্যবস্থা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। অন্ধকার অধ্যায় কেন, এটা তুমি একটু ব্যাখ্যা করো। অন্ধকার অধ্যায় কারণ এই সময় আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের অধিকার খর্ব করতাম। মানুষ হিসেবে মানুষের অধিকার খর্ব করতাম মানে কি? মানুষ হিসেবে মানুষের যে মৌলিক অধিকারগুলো মানুষকে আমরা দেই, সেই মৌলিক অধিকারগুলো থেকে আমরা বের হয়ে আসতাম। আমরা দাসদেরকে দিয়ে যা মন চায় তাই করাতাম, এবং তাদের উপর টর্চার করতাম, তাদেরকে পশু পাখির মতো তোমার ট্রিট করতাম, বা তাদেরকে দেখতাম আমরা পশু পাখির মতো, তাদেরকে আমরা গরজ দিতাম না, গুরুত্ব দিতাম না। সে এই যে দাস প্রথা, এই ব্যবস্থাকেই মূলত এখানে সুন্দর করে বলে দিয়েছে। মুক্তিগল্পে ফুটে উঠেছে দাস ব্যবস্থার করুণ ইতিহাস। দাস ব্যবস্থা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যেখানে নির্দিষ্ট কিছু মানুষকে সম্পূর্ণভাবে অন্য মানুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। একটু দাঁড়াও, ওকে। সেখানে দাস ব্যবস্থাকে মূলত, যেখানে নির্দিষ্ট কিছু মানুষকে অন্য মানুষের সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়, মানে আমি যদি কারো দাস হই, আমি তার সম্পত্তি হয়ে যাবো এবং সে আমাকে তার মতো করে ট্রিট করবে। বাইরে কিছু গল্পের বাইরে কিছু লেখা যাবে, অবশ্যই লেখা যাবে ভাই, গল্পের বাইরে অবশ্যই লেখা যাবে। আচ্ছা, যেখানে নির্দিষ্ট কিছু মানুষকে সম্পূর্ণভাবে অন্য মানুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো, দাসদের নিজস্ব স্বাধীনতা, অধিকার ও ব্যক্তিগত ইচ্ছার কোনো মূল্য ছিল না, তাদেরকে জোরপূর্বক কাজ করানো হতো এবং অনেক সময় অমানবিক নির্যাতন চালানো হতো। মূলত আফ্রিকা, এই যে এটা কি ইনফরমেশন, মূল তথ্য হচ্ছে এইটা, আফ্রিকার কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করা হতো, এবং শ্বেতাঙ্গ হচ্ছে আমেরিকানরা যারা ছিল তারা এটাকে ব্যবহার করত। বাজারে অন্য পণ্যের মতো কেনা বেচা করা হতো দাসদের। মুক্তিগল্পে কোনটা ছিল একজন দাস? বাজারে তোলা হলে তাকে কেনার জন্য চারিদিকে লোকজন এসে ভিড় করে। কুরবানির গরু যখন কেনা হয়, দেখবা হাত দিয়ে দেখে যে তোমার রানে কত মাংস আছে, শোল্ডারে কত মাংস আছে। এইরকম ভাবে ওরা এইরকম ওদের গায়ে হাত দিয়ে দেখতো যে পেশিটা কত শক্ত, কতটা মাল সে তুলতে পারবে, মালামাল সে তুলতে পারবে। সো এই জিনিসগুলো তখন তারা দেখতো। তুমি এটা লিখতে পারো তুলনা করে।
যে এখানে তাদেরকে তাদের শক্তিমত্তা দেখার জন্য গায়ে হাত দেওয়া হতো পশু প্রাণীর মতো, ঠিক আছে? সেটা তোমরা লিখতে পারো। বাজারে অন্য পণ্যের মতো তাদেরকে কেনা হতো এবং বাজারে তোলা হলে তাকে কেনার জন্য চারিদিকে লোকজন এসে ভিড় করে। তাকে যখন বিক্রি করার জন্য আনা হয়েছে, লোকজন আস্তে আস্তে এখানে জড়ো হইতে শুরু করে, লোকজন এখান থেকে আস্তে আস্তে তাকে বিক্রি করার চেষ্টা করে, ঠিক আছে? যুবক কোনটাকে কেনার জন্য লোকজন তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করে। যুবক কোনটাকে কেনার জন্য মানে তাকে কিনবে, যে তার সক্ষমতা আসলে কতটুকু, এই সক্ষমতা দেখার জন্যই মূলত তার গায়ে হাত দেওয়া হয়। এই সক্ষমতাটা দেওয়ার জন্যই তার গায়ে হাত দেওয়া হয়েছিল। বুঝতে পারতেছি? ওকে, সো যুবক কোনটাকে কেনার জন্য লোকজন তো সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করে, কারণ দাসটা ছিল বাজারের অন্য পণ্যের মতোই। যে কোনো পণ্য ক্রয় করতে গেলে ক্রেতা যেমন পণ্যটিকে ভালোভাবে যাচাই করে নেয়, তেমনি দাস কোনটাকে কেনার জন্য শ্বেতাঙ্গ মালিকেরা তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করে নেয়। তাই বলা যায় দাস কোনটাকে ক্রয় করার জন্য চারিদিকের লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছিল কাজ করতে পারবে কিনা। একটা পণ্য যখন আমি কিনি, আমি যখন একটা আপেল কিনি, আমি কি দেখি? দেখে আমি এটাকে ঘুরাই এলোমেলো করে দেখি। এই যে আচার আচরণটা, এই পুরো আচার আচরণটাকেই আমরা দেখতে পাচ্ছি এই কোনটার প্রতি ঘটেছে। আচ্ছা, দ্বিতীয় অংশটা আমরা লিখি। এখানে তোমরা আর বড় করার দরকার নাই, আমার এতটুকু লিখলেই তোমার 3 মার্কস তুমি পেয়ে যাবে। এক পৃষ্ঠার একটু বেশি এটা লিখলেই হয়, যদি হাতের লেখা ছোট হয়। বড় হলে তুমি 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লিখতে পারো। আচ্ছা, তরুণ কোনটা তার বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে, উক্তিটি ব্যাখ্যা করো। অ্যালেক্স হ্যালির বিখ্যাত উপন্যাস রুটস এর বঙ্গানুবাদ করেন গীতি সেন। তার অনুবাদকৃত গ্রন্থ থেকে অংশবিশেষ নিয়ে রচনা করা হয়েছে মুক্তি গল্পটি। এখানে মুক্তি বলতে বোঝানো হয়েছে গল্পের কেন্দ্রীয় চরিত্র দাস। কোনটার মুক্তিকে বোঝানো হয়েছে আমেরিকান শ্বেতাঙ্গদের কাছে বন্দী তরুণ কোনটা তার অসাধারণ বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। মুক্তি গল্পের কেন্দ্রে যে চরিত্র রয়েছে তার নাম কোনটা, সে আফ্রিকার গাম্বিয়া দেশের জুফরে নামক গ্রামের অধিবাসী। তরুণ কোনটাকে আমেরিকার সাদা মানুষেরা ধরে এনে দাস হিসেবে বাজারে তোলে। গল্পের পটভূমির সময়ে প্রচলিত দাস ব্যবস্থা ছিল মানব ইতিহাসের এক তরুণ অধ্যায়। সেই সময়ে আফ্রিকার কালো মানুষদের তুলনা করা হতো পণ্যের সঙ্গে। পণ্যের মতোই এখানে দেখছো তোমাদের, কিন্তু আমি এই একই জিনিসটা যখন পড়াচ্ছি, পড়তে পড়তে আমার মনে হচ্ছে আরে প্রশ্ন করছে দ্বিতীয় অংশ থেকে, উত্তর দিছি প্রথম অংশ থেকে। কেন? কারণ কি? কারণ হচ্ছে প্লটটাকে বোঝানোর জন্য বা তোমার লেখাটাকে একটু বড় করার জন্য বা লেখাটাকে একটু স্ট্রং করার জন্য তোমাকে প্রথমে প্লট অ্যানালাইসিস করতে হবে, যে দাসত্বটা আসলে কতটুকু বাজে। এই দাস প্রথাটা যে বাজে, এই দাস প্রথাটাকে আমরা চিহ্নিত করে, এটার বাজে বা খারাপ দিকগুলো চিহ্নিত করে, যেমন এই যে অমানবিক নির্যাতন, পরিশ্রম তাদেরকে অনেক বেশি করানো হইতো এবং তাদেরকে ঘটনাক্রমে নিজের এবং তোমার এই দাসদেরকে যে সকল কাজে নিজেদের মতো করে টর্চার করা হইতো, সম্পত্তি মনে করা হইতো, এই প্রত্যেকটা জিনিস তুমি প্রথমে লিখবা। লেখার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুলে ধরতে হবে যে ও কিভাবে মুক্তি পেল। আমরা একটু দেখি। এখানে বলছে বুদ্ধিমত্তায় কোনো না কোনো দাস তার দাসত্ব জীবন থেকে পালিয়ে মুক্তি পেত। সেরকমই একজন ভাগ্যবান ছিল কোনটা, বোনটা না কোনটা। সাদা আমেরিকানরা কোনটাকে ধরে নিয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে সভ্য করে তোলে, তারপর বাজারে তোলে বিক্রির জন্য। কোনটাকে তুলনা করা হয়েছে সদ্য গাছ থেকে পেরে আনা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বানরের সঙ্গে, যাকে সবকিছু শিখিয়ে নেওয়া যাবে। তরুণ কোনটাকে $850 কিনে নিয়ে এক সাদা আমেরিকান বাড়ির দিকে যাত্রা করে, বাড়ির দিকে তাকে নিয়ে যাচ্ছিল। তবে কোনটার মনের মধ্যে সর্বদা বিরাজ করেছে পালানোর চিন্তা। সে কাউকে কিছু বুঝতে না দিয়ে নির্মোহ দৃষ্টিতে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছে। অযথা শক্তি ক্ষয় না করে সে সুযোগের অপেক্ষায় থেকেছে, মানে শক্তিটাকে সে ক্ষয় করে নাই বা অন্য কোনো কাজগুলো সে করে নাই। তার অসম ধৈর্যের গুণে সে একসময় সুযোগ পেয়ে যায়। সাদা লোকটিকে তাকে কিনে নিয়ে যখন বাড়ি ফিরলো তখন রাত্রিবেলা, ঠিক আছে, এবং রাত্রিবেলায় পরবর্তীতে সে তার জোর খাটিয়ে ওখান থেকে মুক্তি বা সুযোগটাকে কাজে লাগিয়ে মুক্তিটা সে করতে পারে। এখানে তোমরা চাইলে ঘটনাটাই লিখতে পারো, বা ঘটনাটা লিখলে তুমি আসলে দেখবে অনেক বড় হয়ে যাবে। সো ঘটনাটা লেখার পাশাপাশি না লিখে তুমি এখানে সুযোগটাকে দিয়েও লিখতে পারো, অথবা তুমি বলতে পারো যে সে কোন উপায়ে সে ওখান থেকে শক্তিমত্তা খাটিয়ে ধস্তাধস্তি করলো, নাকি সে কাউকে মারলো, কিভাবে সেখান থেকে পালিয়ে আসলো, এটাও তোমরা এখানে মুক্তির এটাতে লিখতে পারো। আচ্ছা, এবার আমরা আসছি 7 নম্বরে। এটাও পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ আমার ধারণা।
বাট তারপরে বোর্ড পরীক্ষা, ইউ নেভার নো, প্রশ্ন কেউ বলতে পারে না। স্বয়ং লিমন ভাই কেন, স্বয়ং যারা তোমার স্কুলের টিচার তারাও বলতে পারবে না। কারণ এটা যদি প্রশ্নটা সেন্ট্রালি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এখানে সেন্ট্রালি না হলেও যেভাবেই হোক এটা কিন্তু আমরা এখনো কেউ ক্যাচ করতে পারতেছি না, কারণ অনেক দিন পর আসছে আমাদের বৃত্তি পরীক্ষা। ঠিক আছে, আমরা জাস্ট অনুমান করতে পারি। চলো আমরা একটু অনুমান করি তাহলে। লেখকের ফিলিস্তিনের চিঠি, ফিলিস্তিনের চিঠির মূল ভাবটা কি? দেশ ছেড়ে বাইরে যাওয়া যাবে না। whenever তোমার দেশের অবস্থা খারাপ, ইউ ক্যান নট জাস্ট লিভ, তুমি লিভ নিয়ে পালায় যেতে পারো না, তুমি দেশকে ফেলে স্বার্থপরের মতো যেতে পারো না। দেশপ্রেম বা দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং নিজেকে ওটার প্রতি লায়াবল রাখা, মানে দায়বদ্ধতা নেওয়া, দায়িত্ব নেওয়া, এই জিনিসটা আমরা দেখতে পাই না, কিন্তু এখন আমরা দেখতে পাবো। এই জিনিসটা আমরা এখানে চিরন্তন ভাবে দেখতে পাবো। ঠিক আছে, সেখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো প্রশ্নটা কি কোন ভাবটাকে কেন্দ্র করে করছে। লেখকের কেন মনে হয়েছিল তিনি প্রথমবারের মতো পরম সত্য কথা বলছেন? এটা কি যখন দেশের প্রতি সে ভালোবাসা দেখালো তখন, নাকি এটা অন্য কোনো পরিস্থিতিতে হয়েছে? এটা একটা আমরা দেখবো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনের চিঠি গল্পের মূল ভাব, এটা সবগুলোতে কমন, সবগুলো গল্পের মূল ভাব তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। তোমরা যদি সবগুলো গল্পের মূল ভাব তোমরা না পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা মিস করে ফেলবা। মূল ভাব যদি তুমি পড়ো একটা লাভ আছে, লাভ কি জানো? মূল ভাবটা তুমি যে কোনো প্রশ্নের মধ্যে ইনকর্পোরেট করে দিতে পারো। মনে করো তোমাকে একটা প্রশ্ন দিছে, হ্যাঁ, যে প্রশ্নটা তুমি পারো না, ঘটনাটা হয়তো তোমার একদম মাথায় আসতেছে না, ঘটনা তোমার হয়তো মাথায় আসতেছে না, বাট তুমি ডাইরেক্টলি তুমি জাস্ট মূল ভাবটা থেকে তুমি হয়তো রিলেট করতে পারতেছো। সো মূল ভাবটা তোমার এখানে মনে থাকাটা সিরিয়াসলি অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো তোমার মূল ভাবটা মনে রাখাটা এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কমেন্টগুলো কেন জানি দেখতে পাচ্ছি না, আমার মনে হয় পিন কমেন্টটার জন্য বারবার পিন কমেন্টটা সামনে আসতেছে। আমি পিন কমেন্টটা সরাই দিই। হ্যাঁ, এবার আমার কমেন্টগুলো ভালো মতো আসতেছে, ঠিক আছে। এতক্ষণ আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, তোমাদের ওই পিন কমেন্টটা দেখতে পারতেছিলাম এই জন্য। এখন আমি আবার পিন কমেন্টটা সরাই দিছি, এবার তোমাদের কমেন্টগুলো আমি আবার দেখতে পারবো। ঠিক আছে, সো চলো আমরা একটু উত্তরগুলো মিলাই নেই, উত্তরগুলো একটু বোঝার চেষ্টা করি। বোমার আঘাতে আহত হয়ে লেখকের ভাতিজি নাদিয়া গাজার হাসপাতালে ভর্তি আছে। লেখক বাড়ি পৌঁছালে তার ভাবি তাকে জানান নাদিয়া তাকে দেখতে চায়। সেদিন সন্ধ্যায় 1 পাউন্ড আপেল কিনে লেখক নাদিয়াকে দেখতে যান। লেখককে দেখে নাদিয়া খুশি হয়। চাচাকে কুয়েত থেকে কখন এসেছে তা জিজ্ঞেস করে 2 হাতে ভর দিয়ে কোনো মতে উঠে বসে, কারণ পা দুইটা নাই। লেখক তার জন্য কুয়েত থেকে কোনো উপহার না নিয়ে এলেও তার মনকে উৎফুল্ল করার জন্য অনেক কিছু সে বলেছেন। তিনি বলেন, নাদিয়া, আমি তোর জন্য কুয়েত থেকে উপহার নিয়ে এসেছি, অনেক উপহার। তুই একেবারে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সেই উপহার দেখতে পাবি। নাদিয়া যে লাল সালোয়ার গুলো আনতে বলেছিল সেগুলো তিনি এনেছেন বলে জানান। লেখক কোনো উপহার না আনলেও নাদিয়াকে খুশি করতে অনর্গল মিথ্যে কথা তিনি ওই সময় বলেছেন, কিন্তু লেখক এমন ভাবে কথাগুলো বলেছেন তাতে লেখকের কাছে মনে হয়েছে তিনি এই প্রথম কোনো পরম সত্য কথা বলেছেন। এই বিষয়টি তুলে ধরা হয়েছে আলোচ্য অংশে। এখানে একটা জিনিস মিসিং, যেটা আমি তোমাদেরকে এখন বলবো, সেটা হলো এই গল্পে মিথ্যা কথা তো মিথ্যা কথা, তার কেন আসলে সত্যি মনে হয়েছে? কারণ এই গল্পে ওই যে লাল জামাটার কথা বলা হলো বা যে উপহারগুলোর কথা বলা হলো, এই লাইনগুলো তোমরা যুক্ত করবা, যে উপহারগুলোর কথা বলা হয়েছে সেই উপহারগুলো আসলে উপহারগুলোর কথা শুনে তার আসলে ভালো লেগেছে। মানে তার যে ছোট শিশুটা ছিল সে আসলে উৎফুল্ল হয়েছে, সেটাকে ভালোভাবে নিয়েছে, খুশি করতে পেরেছে। তার মানে এই যে ভালোবাসাটা বা কাউকে মিথ্যা হলেও তুমি যে খুশি করতে পেরেছো, এই খুশি করার প্রবণতাটাকেই আমরা এই আনন্দ পাঠের এই গল্পটাতে দেখতে পেয়েছি, যে সে আসলে একটা মিথ্যাকেও সত্যি বলে উপলব্ধি করতেছে, কারণ মানুষ, তার সামনের মানুষটা খুশি হয়েছে, যে পা হারিয়ে ফেলেছে, যুদ্ধে আহত হয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা একটা মানবতামূলক, মানে একটা মানবিক দিক বিবেচনায় সে মনে করতেছে যে জীবনে সে একটা ভালো কাজ করছে, একটা সত্যি কথা, এখানে মিথ্যাকেও সত্যির মতো লাগতেছে কারণ সে খুশি করতে পারছে। ঠিক আছে, যে মানুষটা জীবনে খুশি নাই তাকে তুমি খুশি করতে পারলে তোমার ভালো লাগবে আলাদা করে, সেই ভালো লাগাটাই আমরা এখানে দেখেছি। ফিলিস্তিনের চিঠি গল্পের মূল ভাব, এটা তোমাদেরকে একটু দেখাই। এটা মূল ভাবটা তো আমি আগেই বলে ফেলছি। মূল ভাবটা হচ্ছে খুবই প্রি সিম্পল। সেটা হচ্ছে নিজের দেশকে ছেড়ে তুমি বাইরে চলে যাবা না, যদি যাও তুমি
নিজের দেশে যখন তোমার প্রয়োজন হবে সেই প্রয়োজনে তোমার ওখানে পাশে থাকতে হবে। যদি তুমি পাশে থাকতে না পারো, এটা একটা স্বার্থপরের মতো কাজ হবে। তো আসো শুরু করা যাক। ফিলিস্তিনি চিঠি গল্পের মূল ভাব আলোচনা করি। ফিলিস্তিনি কথা সাহিত্যিক কানাফিনের লেখা একটি পত্রের অনুবাদ, এটা একটা পত্র, আমরা জানি, চিঠি বলাই আছে গল্পে। সেই অনুবাদী হচ্ছে তোমার হচ্ছে ফিলিস্তিনের চিঠি। আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের যে মর্মান্তিক ঘটনা আছে সেই চিত্রটিকে আমরা এখানে ফুটে তুলতে দেখেছি। ফিলিস্তিনের চিঠি গল্পে দেখা যায় সেখানে লেখকের বন্ধু মুস্তফাকে লিখিত একটি চিঠি তুলে ধরা হয়েছে। চিঠিতে লেখা যায়, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় লেখকের বন্ধু মুস্তফা কুয়েতে এবং সেখান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে যান। একজন ফ্রেন্ড ক্যালিফোর্নিয়াতে চলে গেছে এই অবস্থা থেকে পালিয়ে। চিঠির লেখকও ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থায় আমন্ত্রণ জানানো হয়। তার মানে লেখকেও ক্যালিফোর্নিয়ায় এই দেশকে ছেড়ে চলে যাওয়ার একটা উপায় সে বের করে ফেলছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ফিলিস্তিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলেও, মানে ফাইনালি সে লেখক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু লেখকটা ফাইনালি সেটা করতে পারে নাই। করুণ এক অভিজ্ঞতা তাকে পরিবর্তন করে দেয়। তিনি ফিলিস্তিন ছাড়ার পূর্বে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে এসে জানতে পারেন তার নিহত ভাইয়ের মেয়ে নাদিয়া বোমার আক্রমণে আহত হয়ে গাজার হাসপাতালে চিকিৎসাধীন। লেখক তাকে দেখতে যান এবং তার মনকে উৎফুল্ল রাখার জন্য তার জন্য অনেক অনেক উপহার এনেছেন বলে মিথ্যা কথা বলেন এবং তিনি বলেন সুস্থ হয়ে ঘরে ফিরলেই নাদিয়া সেগুলো দেখতে পাবে। একথা শুনে নাদিয়ার চোখ ভিজে যায়। সাদা চাদর তুলে সে দেখায় তার 2 পা কেটে ফেলা হয়েছে। ছোট ভাই বোনদের বাঁচাতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। এই দৃশ্য লেখকের মনকে সম্পূর্ণ বদলে দেয়। তার মানে করুণ অবস্থা দেখেই তার মনটা আসলে বদলে যায়, যে একটা শিশু বা একটা ছোট্ট মেয়ে সে যে কাজটা করতে পারে, যে সাহসী পরিচয়টা দিতে পারে, আমি কেন সে সাহসী পরিচয়টা দিতে পারবো না? এই সাহসী পরিচয়টা দিতে গিয়েই লেখক তখন চিন্তা করে যে আমি ফিলিস্তিন ছেড়ে কোথাও যাব না। ভাব কিন্তু বোঝানো শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধু মুস্তফাকেও দেশে ফিরে আসার আহ্বান করেন। ফিলিস্তিনের চিঠি গল্পের শিক্ষণীয় বিষয় এই যে, দেখছো, ঘটনা বলার পরপরই শিক্ষণীয় বিষয় লাগাই দিছে। তোমাদের কিন্তু এভাবে লিখতে হবে, ঘটনা বলতে হবে, শিক্ষণীয় বিষয় লিখতে হবে। শিক্ষণীয় বিষয় এই যে, যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং বিপদগ্রস্ত স্বজনদের ফেলে স্বার্থপরের মতো সুখী জীবনের জন্য অন্য দেশে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। বিপদের সময় দেশ ও স্বজনদের সঙ্গে থেকে বিদ্যমান সংকটকে কাটিয়ে ওঠার চেষ্টা করলেই মানুষের মানবিকতার পরিচয় পাওয়া যায়। গল্পটির ভিতরে এই বিষয়টি ফুটে উঠেছে যে দেশ ও স্বজনদের বিপদের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। তো তুমি এই প্রকৃত দায়িত্বকে নিয়ে আরেকটু পেঁচাতে পারো, আরেকটু টানতে পারো। আমরা যখন কোনো একটা বিপদে পড়ি, এখানে তুমি আরেকটু কিছু লাইন লিখতে পারবা। বিপদে যখন পড়ি তখন আমরা আমাদের এই আশেপাশের যে কাছের মানুষজন যারা আছে, এই কাছের মানুষদেরকে আমরা সবসময় আমাদের পাশে এক্সপেক্ট করি। যদি ওরা আমাদের পাশে না থাকে তাহলে আমরা আর আমাদের নিজেদের যে বিষয়টি, আমাদের যে প্রয়োজনটি আমরা কাউকে জানাতে পারি না। আমাদের খারাপ লাগার কথা, আমাদের কোনটা প্রয়োজন, কোথায় সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানে দেখতে পাই না। তার মানে আমরা এই গল্পের মধ্যে মূলত ফিলিস্তিনের যে মূল ভাবটা লেখার সাথে সাথে গল্পটাও লিখে দিব। এটা গুরুত্বপূর্ণ কিনা? মোটামুটি গুরুত্বপূর্ণ। বৃত্তি পরীক্ষা যেহেতু, বাদ দেওয়া যাবে না। অর্জুনকে কারা হিংসা করতো, কেন করতো, ব্যাখ্যা করো। মানুষকে যে কোনো কঠিন কাজ পারদর্শী করে তুলতে চর্চা, গুরুভক্তি কতটা তাৎপর্যপূর্ণ তা তীরন্দাজ গল্পের আলোকে তুলে ধরো। তীরন্দাজ গল্পে তোমাদেরকে আমি বারবার বলতেছি, তোমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে না, ওই লিঙ্কে তোমরা ফর্মটা ফিল আপ করে রেকর্ডেড ক্লাসটা পাও কিনা দেখো, তাহলে তোমাদের তীরন্দাজ গল্পের ফ্যামিলি ট্রিটা মুখস্থ হয়ে যাবে। এখন যেহেতু সময় কম, ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ, তোমাদের মুখস্থ যেহেতু করার সময় কম, আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে জাস্ট কাহিনীগুলো আলাদা আলাদা করে বুঝতে পারি। তীরন্দাজ গল্পে কি হয় আমি তোমাকে বলি। তো এই যে অর্জুন, এ হচ্ছে সকল ধরনের বিদ্যায় পারদর্শী ছিল এবং ও হচ্ছে এমন ওদের ফ্যামিলি ট্রিটা এমন, যার আসলে ক্ষমতা পাওয়ার কথা না সে আসলে ক্ষমতা পেয়ে যায়, বা যে আসলে সৎ সে আসলে ক্ষমতা, মনে করো একজনের সন্তান হয় নাই, এই জন্য অন্য ভাইয়ের ছেলে ক্ষমতা পেয়ে গেছে, ঠিক আছে, এরকম ঘটনা আছে। তো এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে তারা যখন ট্রেনিং দেওয়া হয় কে হবে সবার সেরা, ট্রেনিং যখন দেওয়া শুরু হয়, এই ট্রেনিং প্রসেসকে কেন্দ্র করে বা তাদের এই পরিকল্পনাকে কেন্দ্র করে একটা বিরাট আমি কি বলবো একটা ঘটনা তৈরি হয়। ঘটনা হচ্ছে তাদের একজনের পিছনে আরেকজন চক্রান্ত করতে শুরু করে। সেই চক্রান্তটা আমরা একটু গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করি। অর্জুনকে কারা হিংসা করতো, কেন করতো? অর্জুন অনেক পারদর্শী ছিল, এই জন্য হিংসা করতো, সহজ কথা। আর আমরা একটু ব্যাখ্যাগুলো পড়ি।
অর্জুনকে কৌরবরা হিংসা করত। অর্জুন নিষ্ঠার মধ্য দিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠায় দ্রোণাচার্য কি ছিল জানো? দ্রোণাচার্য ছিল হচ্ছে ওদের গুরু। পুরো সম্পর্ক বোঝাতে গেলে তোমাদের পুরো গল্পটা এখন পড়াইতে হবে, বাট আমরা তো পুরো গল্পটা পড়বো না, আমরা জাস্ট এখান থেকে ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করবো। সো অর্জুনকে অনেকেই হিংসা করতো, কারণ তাদের যে দ্রোণাচার্য ছিলেন, সে দ্রোণাচার্য অর্জুনকে অনেক স্নেহ করতেন। স্নেহ করার কারণ হচ্ছে অর্জুন পারদর্শী ছিলেন। এসব দেখেই কৌরবরা অর্জুনকে সহ্য করতে পারতো না। কৌরবরা হচ্ছে ওদের একই সাথে থাকা আরেকটা গ্রুপ অফ পিপল, হ্যাঁ, যারা অন্য ইয়াতে বিলং করে, মানে যাদের বাবা আলাদা ছিল, ঠিক আছে? সো গৌরব ও পাণ্ডবদের এখানে দুইটা ফ্যামিলি, কৌরব এবং পাণ্ডব, এই দুইটা ফ্যামিলি। পাণ্ডবদের অস্ত্র শিক্ষার গুরু ছিলেন দ্রোণাচার্য। হস্তিনাপুরের যোগ্য রাজাকে, ইনি ছিলেন সব থেকে বেস্ট, ঠিক আছে? দ্রোণাচার্য ছিলেন অনেক নাইস একটা পার্সন, মানে অনেক দক্ষ একটা পার্সন। তো রাজাকে নির্বাচন করার জন্য ভীষ্ম অস্ত্রগুরু দ্রোণাচার্যকে ভার দেন। এই যে ভীষ্ম যিনি ছিলেন, তিনি হচ্ছে এই ভারটা দেন দ্রোণাচার্যকে, যে আপনি রাজাকে প্রস্তুত করেন এবং তাদের একটু টেস্ট করেন যে কে হইতে পারে। সো শিক্ষার জন্য তাকে দায়ভার দেওয়া হয়। দ্রোণাচার্য তাদেরকে পরম যত্ন ও স্নেহে যুদ্ধবিদ্যা শেখাতে থাকেন। তাদের মধ্যে অর্জুনের অস্ত্র শিক্ষার কৌশল ছিল অসাধারণ, অর্জুন ছিল সব থেকে বেস্ট। কৌরব ও পাণ্ডবদের মধ্যে অর্জুনের রণকৌশল এবং নৈতিক মানবিক দৃষ্টিভঙ্গি দ্রোণাচার্যকে বিশেষভাবে আকৃষ্ট করত। তিনি অর্জুনকে অত্যাধিক স্নেহ করতেন। এসব দেখে কৌরব পুত্ররা অর্জুনকে সহ্য করতে পারত না। অর্জুন ছিলেন অসাধারণ তীরন্দাজ, তীর ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? তীরন্দাজ। কৌরবরা যারা পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বী ছিলেন, এই কৌরবরা কারা ছিল? আরেকটা ফ্যামিলি যারা পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের জন্য অর্জুনের বীরত্ব খ্যাতি ছিল একটি হুমকি। কৌরবরা অর্জুনের মতো শক্তিশালী প্রতিপক্ষ তাদের ক্ষমতা ও রাজত্বের জন্য বিপজ্জনক মনে করত। কৌরবরা পাণ্ডবদের প্রতি স্বভাবতই শত্রুতা ও হিংসা পোষণ করত। তার উপর অর্জুনের রণকৌশল, বিশেষ পারদর্শিতা এবং দ্রোণাচার্যের অত্যাধিক স্নেহ কৌরবদের হিংসাকে আরো প্রখর করে তুলেছিলেন। মুদ্রা কথা হইলো এত পেঁচাইছে, পেঁচানোর পর মেইন কথা হইতেছে ট্রেনিং এ ভালো, দ্রোণাচার্য আদর করত এবং ফ্যামিলির ধন সম্পত্তি সব পাণ্ডবদের পাওয়ার চান্স হয়ে যাচ্ছিল, জেলাস হয়ে গেছে। এটা হচ্ছে জেলাসির কারণ, খুবই সিম্পল, এখানে এত পেটানোর দরকার নেই। তীরন্দাজ, এই তো তীরন্দাজ আমাদের অর্জুন অসাধারণ তীরন্দাজ ছিলেন। মানুষকে যে কোনো কঠিন কাজে পারদর্শী, এই যে কঠিন কাজে যে পারদর্শী হয়েছে, এই পারদর্শী হওয়ার পিছনে অর্জুন কি অটোমেটিক্যালি বাই বর্ন এটা হয়েছে? না, অর্জুন প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করতে করতে অনেক বেশি মনোযোগ দিছে এবং মনোযোগ দিয়ে কাজগুলো করতে করতে তখন আস্তে আস্তে সে আস্তে আস্তে সে পারদর্শী হয়ে গেছে। এই প্রেক্ষাপট থেকে বলছে মানুষকে যে কোনো কঠিন কাজে পারদর্শী করে তুলতে আগ্রহ, চর্চা ও গুরুভক্তিটা ইম্পর্টেন্ট। দ্রোণাচার্যর প্রতি গুরুভক্তিটা তার সব থেকে বেশি ছিল। এগুলোর সমন্বয়ে একজন মানুষ, যেমন গুরুভক্তি কেন বেশি ছিল, একটা ঘটনা পড়ে না? দ্রোণাচার্য বিপদে পড়ার একটা অভিনয় করে, তখন কিন্তু বিপদ থেকে বাঁচানোর জন্য সব থেকে বেশি চেষ্টা করছিল হচ্ছে অর্জুন। মনে আছে এটা? স্টোরিটা কার কার মনে আছে? ভাই পড়তে হবে একদম, যদি তুমি না পড়া থাকো তুমি তো এগুলো বৃত্তি পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার্ড না। গল্প যদি তোমার এখনো পড়ানো থাকে বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু পিছায় আসো। সো তোমাকে অবশ্যই এই গল্পগুলো পড়তে হবে। তো এখানে কিন্তু অর্জুন কিন্তু তার দ্রোণাচার্যের প্রতি তার কৃতজ্ঞতা বা তার সাহসের প্রমাণ কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। সেই নায়ক হিসেবে সে কাজ করে। আগ্রহ, চর্চা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একজন মানুষের জীবনে উন্নতির পাথেয় হিসেবে কাজ করে। আগ্রহ মানুষকে কাজের প্রতি আকৃষ্ট করে, আগ্রহী মানুষ কাজে বিশেষ মনোযোগী, এগুলো সব আগ্রহী মানুষের গুরুত্ব এখানে বলছে। এখানে আমরা দেখতেছি তিনি হয়ে ওঠেন সবচেয়ে ভালো তীরন্দাজ। দ্রোণাচার্য যখন তাদের লক্ষ্য ভেদ করার ক্ষমতা পরীক্ষা করছিলেন, তখন অর্জুনকেই তিনি সব থেকে মনোযোগী ধনুর্বিদ হিসেবে শনাক্ত করেন। কেন বলতো? সবাইকে জিজ্ঞেস করতেছো কি দেখতেছো, সবাই বলতেছে আমি ওইটা দেখতেছি, এটা দেখতেছি, গাছ দেখতেছি, হাতি দেখতেছি, কথার কথা। বাট আমাদের তীরন্দাজ অর্জুন বলতেছে যেটা লক্ষ্যভেদ করতে হবে শুধু ওইটাকেই দেখতেছে, আর কিচ্ছু দেখতেছে না। ঠিক আছে, এই ঘটনাগুলো তোমরা লিখবা। সো কোনো কাজে দক্ষতা অর্জন করতে চাইলে চর্চা ও অনুশীলন অপরিহার্য অংশ। সেই সাথে প্রয়োজন একজন ভালো শিক্ষক এবং গুরু বা শিক্ষককে শ্রদ্ধা অনুসরণ করার মাধ্যমে একজন ছাত্র তার ভুল ঠিক করে সঠিকভাবে কাজ করতে পারে, নতুন কিছু শিখতে পারে। গুরুভক্তিতে শিষ্যের মধ্যে শেখার আগ্রহকেই শক্তিশালী করে তুলে না, বরং তাকে সঠিক পথে পরিচালিত করে। সেখানে তীরন্দাজ গল্পের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোকে এক এক করে লিখে দেখানো হয়েছে যে কিভাবে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত হয়ে তীরন্দাজ গল্পটিতে আমরা অর্জুনকে দেখেছি নিষ্ঠা ও গুরুভক্তির মাধ্যমে কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষায় অতুলনীয় সে হয়ে ওঠে এবং হয়ে ওঠে শেষ পর্যন্ত সেই সবার সেরা হিসেবে নিজেকে প্রতিফলিত করে। এই ঘটনাটাই তোমরা সুন্দর করে লিখলে ইনশাআল্লাহ ভালো মার্ক পাবা।
এবার আসো আমরা একটু পরবর্তী টপিকে যাই। আগে পাঠানোর কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। আগে পাঠানেরা কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। এটা হচ্ছে মানসিংহ ইশাখা থেকে আসছে। মানসিংহ ইশাখায় বলে না, এটা হচ্ছে তাদের মধ্যে ইশাখা যখন একটু ইশাখা এবং মানসিংহ একজন আরেকজনকে বিদ্রুপ করে কথা বলতেছিল, আগে এটা করতাম না এখন এটা করি, আগে ওইটা করতাম না এখন এটা করি, এই যে কনভারসেশন গুলাই কনভারসেশনের উপর থেকে এই প্রশ্নটা আসছে। দেখো সবাই একটু, ঠিক আছে? তোমরা একটু এটা দেখতে লাগো। ওকে, সো আমরা এবার পরের পরের টপিকে যাচ্ছি। ওকে, সো এবার আমরা একটু পরের টপিকে যাই। পরের টপিকটা এই টপিকটা আর কি, মানসিংহ ইশাখার এই টপিকটা। এখানে কিন্তু আমরা দেখছি আজান দিচ্ছে আর কি, এই জন্য আমি একটু গ্যাপ নিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ছুটি দিবেন না, হ্যাঁ আনন্দ পাঠ তো আমাদের অলমোস্ট শেষ। আগে পাঠানেরা কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। কথাটি বলেছেন বাংলার পাঠান বীর ইশাখা। ইশাখা হচ্ছে একটু মক করে কথা বলতো, এটা তো আমরা পড়ছি। ইশাখা হচ্ছে একটু মক করে কথা বলতো, মক করে মানে ও বলতো যে মানে ইশাখা হচ্ছে একটু বেশি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশি পাওয়ারফুল। পাওয়ারফুল অ্যাজ ইন অনেক বেশি দয়াবানও যেমন ছিল, মহানও যেমন ছিল, তেমন তার কথাবার্তা শুনলে বোঝা যাইতো যে সে সাহসী একজন মানুষ। সো সে একসময় বলছে তার জামাতাকে, মানসিংহের জামাতাকে যখন মেরে ফেলে এই শাখা, হ্যাঁ, তখন সে এইখানে এটাকে নিয়ে অনেক বড় ইস্যু ক্রিয়েট করে যে জামাতাকে পাঠাইছো, পাঠায় তুমি নিজে কাপুরুষের মতো ইয়া করছো বা পরিচয় দিয়েছো, সেই জিনিসগুলোকে তুমি আনতে পারো। তারপর হচ্ছে কথাটি বলেছেন বাংলার পাঠান বীর ইশাখা রাজপুত বীর মানসিংহের সাথে দ্বন্দ্ব যুদ্ধ করতে গিয়ে আগে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মানসিংহ ইশাখাকে ছোট করে কথা বললে ইশাখা উক্ত কথাটি বলেন। মানসিংহ ইশাখা নাটকটিতে দুইজন বীর যোদ্ধার বীরত্বের কাহিনী নিয়ে রচিত। রাজপুত বীর মানসিংহকে ইশাখা দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলে তিনি নিজে না গিয়ে তার জামাতাকে পাঠান। এই যে আমি বলছি, নিজে না গিয়ে জামাতারে পাঠায়, এবং জামাতারে পাঠায় জামাতাকে পাঠায়, জামাতা যখন মারা যায় তখন সে লজ্জিত হয়। সো এইরকম ঘটনাগুলোকে তোমরা লিখতে পারো যে নিজে না গিয়ে জামাতাকে পাঠালো, পরবর্তীতে এসে খালি কথার পর কথাই বলতেছে। সো এই কথার প্রেক্ষিতেই ওকে বলা হয়েছে যে আগে তো তীর তলোয়ার দিয়ে মারামারি করতে, এখন কি খালি কথা দিয়ে মারামারি হবে? সো এইটাই হচ্ছে এই লাইনটার প্রেক্ষাপট। মানসিংহ বিশাখা নাটকের মূল বিষয়বস্তু তোমার নিজের ভাষায় উপস্থাপন করো। মূল ভাষাটা হচ্ছে যুদ্ধ মারামারি এগুলো করা যাবে না। যুদ্ধ মারামারি করার থেকে তুমি যদি মহানুভাব দেখাও, যেমন মানসিংহ ইশাখাতে আমরা দেখছি মারামারি করতে করতে এক পর্যায়ে কিন্তু তলোয়ার পড়ে যায়। তলোয়ার পড়ে গেলে ইশাখা কিন্তু তাকে মারে না, তাকে আবার সুযোগ দেয়। ফলে মানসিংহ বুঝতে পারে যে মানুষটা তো মহান, ওর সাথে আমি কেন মারামারি করছি। সে এই যে মারামারি গুলোর মানে যে ঝামেলাটা, সংঘাত, যেটা এই সংঘাতটাকে মেটানোর চেষ্টা থেকেই আমরা কিন্তু দেখতে পেয়েছি এটা। আচ্ছা, লাস্ট গল্প হচ্ছে আফগানিস্তানের লেখক উচ্চপদস্থ অনেক বন্ধু থাকলেও তিনি কেন আব্দুর রহমানকেই পরম বান্ধব বলে স্বীকৃতি দেন? চতুর্দিকের বরফের চেয়েও আব্দুর রহমানের পাগড়ি ও হৃদয়কে লেখকের অধিক শুভ্রতর কেন মনে হচ্ছে? কাবুলের শেষ প্রহরে গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো। এটা কতটা ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। কাবুলের শেষ প্রহরে ইজ ইম্পর্টেন্ট। কাবুলের শেষ প্রহরটা ভালো করে পড়বা, গল্পটা ভালো করে পড়বা। আমরা একটু উত্তরটা একটু সিম্পলি দেখে নেই। লেখকের উচ্চপদস্থ অনেক বন্ধু থাকলেও তিনি কেন আব্দুর রহমানকে পরম বান্ধব বলে স্বীকৃতি দেন? উচ্চপদস্থ ফ্রেন্ডদের থেকে কেন আব্দুর রহমানকে তার সব থেকে বেশি ক্লোজ মনে হয়? আব্দুর রহমানের সাথে লেখকের একটি গভীর মানবিকতার সম্পর্ক তৈরি হয়েছিল। আব্দুর রহমানের সহজ সরল উদার মানবিকতা ও নৈতিক গুণ লেখককে মুগ্ধ করেছে, তাই লেখক তাকে পরম বান্ধব বলে স্বীকৃতি দিয়েছেন। সমাজে আমরা একে অপরের উপর নির্ভরশীল, যখন কেউ বিপদে পড়ে তখন অন্যরা তাদের সাহায্যে এগিয়ে আসে, যা একটি পারস্পরিক সাহায্য সহযোগিতার সম্পর্ক তৈরি করে। কিন্তু মাঝে মাঝে জীবনে এমন কিছু মানুষ চলে আসে যারা তাদের ব্যক্তিত্ব ও মানসিকতা দ্বারা যারা তোমাকে অনেক বেশি তোমার মনটাকে জয় করে নিবে। সেই রকম ঘটনাগুলোকে দিয়েই মূলত আমরা চরিত্রটার উদার, তার হৃদ্যতাপূর্ণ আচরণ এবং তার যে বিশেষভাবে সহযোগিতাপূর্ণ যে আচরণটা আছে, এই আচরণটার কারণেই তাকে সে মুগ্ধ হয় আব্দুর রহমানের প্রতি, এবং এই কারণেই অন্যদের থেকে তার প্রতি তার টানটা বা ভালোবাসাটা বেশি থাকে। আচ্ছা, চতুর্দিকের বরফের চেয়ে আব্দুর রহমান পাগড়ি ও হৃদয়কে লেখকের অধিক শুভ্রতর মনে হয়েছে। এটা পুরাটাই তাদের যে আত্মিক সম্পর্কটা ছিল, তার হৃদয়টা যে অনেক স্বচ্ছ ছিল এবং সে যে বিনম্র ছিল, নিঃস্বার্থভাবে চিন্তা করত, এগুলোর উপর ভিত্তি করেই মূলত আমাদের এই গল্পটা লেখা হয়েছে। এখানে আমাদের গল্পের উত্তরটা লেখা আছে, বাট মূল ভাবটা হচ্ছে আমাদেরকে আব্দুর রহমানের যে
চরিত্র, এই চরিত্র কেন্দ্রিক প্রশ্ন বেশি আসবে। ভাবটা কি বুঝতে পারছো? এই ভাব থেকে প্রশ্ন বেশি আসবে, উত্তরটা আমাদের এই ভাব থেকেই দিতে হবে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। বৃত্তি পরীক্ষার জন্য সবাইকে যেটা বলতেছি সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমাদের আরো একটু বড় হতো, বাট আনন্দ পাঠ আমরা জানি, আনন্দ পাঠের সাজেশন আমাদের যে গল্পগুলো ছিল গল্পগুলোর উপরে কিছু প্রশ্নই আমাদের পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়বা, গল্পের মূল ভাবগুলো মাথায় নিয়ে যাবা, ইনশাআল্লাহ 100 ভালো পরীক্ষা দিতে পারবা। সো আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমাদের পরবর্তী ক্লাসটা হবে ব্যাকরণ নিয়ে। ব্যাকরণ নিয়ে কার কার সমস্যা আছে? যাদের ব্যাকরণ নিয়ে সমস্যা আছে তারা ব্যাকরণের টপিকগুলোর জন্য রেডি হয়ে যাও। পরবর্তী ক্লাসে ব্যাকরণ নিয়ে দেখা হবে, তোমাদের কাইফ ভাইয়া থাকবে, আমিও থাকবো। সো পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিবা 100-তে 100। আল্লাহ হাফেজ।